এরপর নাবিল সামনে এসে দাঁড়ায়। একবার নিহার মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে অন্যদিকে তাকিয়ে বলে, আচ্ছা ফুপ্পি, এবং ভেতরে প্রবেশ করে? নিহা তো কিছুই বুঝতে পারছে না কি হয়ে গেল। আসবে না বলেও ঠিকই চলে এলো, আজব লোক। নিহার আম্মু বলে, নেহা দেখো নাবিলের কি লাগে, আমি রান্নাঘরে যাই। নিহা কিছু বলেনি। নাবিল রুমে ঢুকে বিছানায় বসে মোজা দুটি খুলে নিচে রেখে সোজা হয়ে শুয়ে পড়ে। চোখ বুজে শুয়ে আছে নাবিল আর নিহা। দরজাটা মিশিয়ে রুমে প্রবেশ করে এবং কতক্ষণ ভুরু কুচকে নাবিলের দিকে তাকিয়ে থাকে। কোনো কিছু জিজ্ঞেস করছে না, শুধু রাগে ফুঁসছে। অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পর নাবিল চোখ মেলে তাকায় এবং নিহাকে রাগী লুক দিয়ে তাকিয়ে থাকতে দেখে। রেগে থাকার কারণে নিহাকে আরও বেশি সুন্দর লাগছে। ইচ্ছা করছে একটানে নিজের উপর ফেলে দিতে, তবে তাহা এখন করা সম্পূর্ণ নিষেধ। এতে যে হিতে বিপরীত হতে পারে। নিহা নাবিল সাহেব বুঝতে পারছেন। নাবিল শার্টের হাতা নামাতে নামাতে উঠে বসে, তবুও কোনো কথা বলছে না। এরপর শুধু একটা কথা বলে নাবিল, নেহা আমার জন্য কাপড় নিয়ে আসো ফুপ্পির থেকে। নিহা নিজেও ভাবছে আগে দরকারি কাজ হলো কোক, তারপর বরং হিসাবটা মেলানো যাবে। এদিকে রিফাত মাহি যে রুমে বসে আছে ওই রুমে চলে আসে। এরপর সোফায় বসে। মাহি ফোন টিপছে। নিহার রিফাতকে খেয়াল করেনি। রিফাত সোফায় বসে দেখছে মাহি ঠিক কী করে। বুঝতে পারছে মাহি কাউকে মেসেজ করছে, কিন্তু এটা বুঝতে পারছে না কাকে করছে, আর ফোনটাই বা কার এটাও রিফাত বুঝতে পারেনি। মায়ের চোখ হঠাৎ করে সামনে যেতেই দেখে রিফাত এদিকে তাকিয়েই বসে আছে। মাহি তাড়াহুড়া করে পেছনে ফোনটা লুকিয়ে রাখে এবং জোরপূর্বক একটা হাসি দেয়। রিফাত নিজেও হাহাক করে হেসে ওঠে এবং সুন্দর করে মাহির সামনে এসে খপ করে ফোনটা নিয়ে নেয়। তবে ফোন নিয়ে আবার বসে পড়ে রিফাত। ফোনটা এক পলক দেখে নেয়, তারপর মাহিকে ইশারায় ফোন দেখিয়ে জিজ্ঞাসা করে, কার এটা? আর এভাবে লুকিয়ে বসে ফোন টিপছো কেন? বেশ বড় হয়ে গেছে বুঝতে পারছি। মাহি ভুরু কুচকে সবগুলো কথা শুনলো, কিন্তু কিছু উত্তর দিচ্ছে না। রিফাত এবার সুন্দর করে বলে, কি হলো, কি কিছু বলছো না কেন? তাও মাহি কিছু বলছে না। এবার রিফাত জুড়ে ধমক দেয়, বলে, কি হলো কি মাহি? আমি কিছু জিজ্ঞেস করছি তো। মাহি রিফাতের এমন ধমক ভয়ে পেয়ে যায়, কারণ এর আগে এমন ছেলে মানুষের থেকে সিরিয়াসভাবে ধমক খাওয়া হয়নি। যদিও নিহা অনেক ধমক দেয়, তবে নিহা যে মাঝে মাঝে মজা করেই ধমক দেয় তা মাহিও বুঝতে পারে। আবার নিহাকেও ভয় পায়, তবে এতটাও না যে ধমক শুনে কেঁপে উঠবে। আবার নাবিল অনেক শাসন করে মাহিকে, কিন্তু এত রাগ করে না এবং এমনভাবে ধমকায়ও না। মাহি এক পর্যায়ে ভয়ে কান্না করে দেয়। মাহি অত সহজে কান্না করার মেয়ে নয়। রিফাত নিজেও এখানে এসেছে অবধি কখনো মাহিকে কান্না করতে দেখেনি। আজকেই প্রথম দেখছে কান্না করতে, এবং ও হয় অনেক বেশি। কিন্তু রাগ হচ্ছে এই কারণে, কিন্তু ফোনটা কার এটা বলছে না। রাগী চোখে তাকাতেই মাহি বলে, এটা নিহাপুর ফোন। আমি আপুর বান্ধবী লিনা আপুর সাথে মেসেজ করছিলাম। আর কারো ফোন ধরবো না কখনো, সত্যি। একথা বলে আর এক মিনিটও এখানে দাঁড়ায়নি, সোজা ড্রয়িং রুমে চলে যায়। চোখ মুখ মুছে ড্রয়িং রুমে গিয়ে ফুপ্পির সাথে বসে থাকে। ফুপ্পি পাশের বাসার এক আন্টির সাথে কথা বলছে, আর পাশে মাহি বসে আছে। নাবিল নিহার কাপড় এনে দেওয়ার পর ফ্রেশ হয়ে নেয়। আসলে মার্কেট করার সময় এ বাড়িতে রাখার জন্য নাবিলের কিছু কাপড় দিয়ে রেখেছিল, কারণ নাবিল কাপড় টাপড় এসব নিয়ে টানাটানি করা একদমই পছন্দ করে না। কাপড় এমনিতেই লাগবে, তাই দুই বাড়ির জন্যই আলাদা কিনে রেখেছিল। নাবিল ফ্রেশ হচ্ছে, আর নিহার রাগে দুঃখের রুমে বসে ফুঁসছে। এর মধ্যে পাশের বাসার আন্টি আর ওর আম্মু রুমে আসে। নিহার আম্মুর সাথে ওনার সবসময় ভালো বন্ধুত্ব, তাই ওনার বাড়িতে জামাই আসবে বলে আন্টিটাকে নিয়ে এসেছে। উনি আসলেই খুব ভালো মানুষ, সবসময় নিহাকে আদর করে। নিহাও এই আন্টিকে খুব পছন্দ করে। নিহা আন্টির কাছে এসে হালকা জড়িয়ে ধরে বলে, সারাদিন কেন আসলেন আন্টি? উনি মুস্কি হাসে, বলে, বোকা মেয়ে, এসেছে তো সকালে, তখন তুমি রুমেই ছিলে তাই দেখতে পাওনি। নাবিল ফ্রেশ হয়ে দেখে এই কাণ্ড। কোনো শব্দ না করে কতক্ষণ দেখে, মনে মনে বলে, বাহ বাহ, মহারানী সবার সঙ্গে কত ভাব, শুধুমাত্র আমাকেই পারল না এত সুন্দর করে জড়িয়ে ধরতে আর ভাবও করতে। তবে ঠিকই একদিন সুদে আসলে ফেরত নিয়ে নেব। কথাটা মনে মনে বলে একটা মুস্কি হাসি দেয়। আন্টি বলেন, আমাদের মেয়েটা কত বড় হয়ে গেল, তাই না মিনু? তাই আপা, দেখো পুরাই বউ বউ লাগছে। আজ আমি খুব খুশি, আমার মেয়েটাকে ভালো একজন সুপাত্রের হাতে তুলে দিতে পেরেছি। আর কি লাগে, এবার আমাদের মরে গিয়েও শান্তি, আর কোনো চাওয়া নেই এই জীবনে। নিহার আম্মুও হেসে বলে। এবার নিহা নিজের মাকে জড়িয়ে ধরে, নীরবে কান্না করতে থাকে। দূরে থেকে এসব দেখে যেন নাবিলেরও কষ্ট হচ্ছে, নিজের লজ্জা লাগছে। এমন পরিস্থিতিতে সামনে গেলে কেমন দেখায়। এমনিতেই সবাই ইমোশনাল হয়ে আছে। নিহার কান্না দেখে নাবিলের অনেক মায়া লাগছে। মনে মনে ভাবে, আসলে একটা মেয়ে কতটা অসহায়, নিজের বাবা মাকে ফেলে পরের বাড়িতে যায়, আর আমরা অনেক পুরুষরা ওদেরকে শান্তি দেই না। তখন একটা মেয়ের হয়তো মনে হয় মৃত্যু ব্যতীত আর কোনো পথ নেই। আমরা পুরুষরা চাইলেই একটা মেয়েকে সুখী রাখতে পারি,
যে যেমনটা হোক, আমি আমার নিহাকে ঠিক সুখে রাখবো। পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসা আমি ওকে দেব। এসব ভাবনার ভিতরেই নিহার আম্মু নাবিলকে দেখতে পায় এবং বলে, আরে বাবা, চলে এসেছো? তাড়াতাড়ি করে নিহা সোজা হয়ে চোখটা মুছে নেয়, যেন নাবিল না বুঝতে পারে। সবসময় আমরা অধিকাংশ মানুষই হাসির থেকেও বেশি কান্না করতে লজ্জা পাই, আর কে কি করে জানি না, আমার কিন্তু এমনটাই মনে হয়। আজকাল আবার কান্না ব্যাপারটা সহজ হয়ে গেছে। কার কেমনটা মনে হয় জানাবেন কিন্তু কমেন্টে। হাসতে বেশি লজ্জা লাগে নাকি কান্না করতে? আমি কিন্তু লজ্জা নিয়ে কান্নার দলেই আছি বাপু। রিফাত ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে চলে আসে। এসে দেখতে পায় মাহি একা একা মন খারাপ করে শুয়ে আছে, সাথে কেউ নেই, এমনকি টিভিটাও বন্ধ। রিফাত আগে চারপাশে চোখ বুলিয়ে তারপর ভুরু কুচকে মাহির দিকে তাকায়। মাহি এখনও সেই ভঙ্গিতেই আছে, তেমন কোনো পরিবর্তন হয়নি। আর কোনো উপায় না পেয়ে খক করে কেসে ওঠে। মাহি সোজা হয়ে বসে, পাশে আছে রিফাত। কোনো কথা নেই। এর মধ্যে নাবিল আর বাকি সবাই এদিকে আসছে। রিফাত উঠে দাঁড়ায়। মাহি আবার সোফায় শুয়ে পড়ে, কারণ মাহির কেন জানি কিছু ভালো লাগছে না। ফুপ্পির সাথে শুতে হবে, না হলে এতক্ষণে গিয়ে একলা রুমে শুয়ে থাকতো। নিহা মাহিকে শুয়ে থাকতে দেখে কাছে আসে এবং বলতে শুরু করে, কি হলো কি মাহি, তুমি এভাবে শুয়ে আছো কেন? যখন আদর করে তখন মাহিকে নিহা তুমি বলেই ডাকে। আর সত্যি নিহা মাহিকে খুব ভালোবাসে। হয়তো মাহি আছে বলেই নাবিলদের বাসায় থাকার জন্য কিছুটা হলেও খুশি, না হলে তো কখনো রাজিই হতো না এবং এতটাও হালকা লাগতো না। মায়ের কাছে এসে বসে নিহা এবং সাথে নিহার আম্মু এসে বলে, কি হয়েছে মা, তোর শরীর খারাপ? কিছু না ফুপ্পি, এমনি মাথাটা একটু খারাপ লাগছে, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। মাহি কিছুতেই খাবার খেতে রাজি হচ্ছে না। ফুপ্পি অনেক জোরাজোরি করে টেবিলে নিয়ে আসে। না খেয়ে ঘুমোলে যে শরীর আরও খারাপ করবে, আরও অনেক কিছু বোঝাচ্ছে। নাবিল অনেকবার জিজ্ঞেস করছে ওষুধ আনতে হবে কিনা। মাহি শুধু না করেই যাচ্ছে। ভালো হয়ে যাবে ভাইয়া বলে বসে থাকে। তারপর সবাই একসাথে বসে খেয়ে নেয়। নিহার আম্মু খাবার সবার সামনে পরিবেশন করে, তাই নিহা নিজের হাতেই মাহিকে খাইয়ে দেয়, নিজেও খায়, মাহিকেও খাওয়ায়। নাবিলের কাছে ব্যাপারটা খুব বেশি ভালো লাগে। কত যত্ন তার বোনের প্রতি। তাহলে ছোট্টবেলায় পছন্দ করে রেখে লাভই হয়েছে। নিহা ঠিক পারবে ওদের সবাইকে ভালো রাখতে। মেয়েটার ভিতরে কোনো হিংসা কিংবা বিদ্বেষ নেই। যতই দেখছে দিন দিন যেন নতুন করে নিহার প্রেমে পড়ছে। মনে মনে চিন্তা করে মেয়েটার মধ্যে সত্যি একটা জাদু আছে, যা নাবিলকে বশ করার জন্য যথেষ্ট। আর নাবিল নিজেও এই মেয়েটার মধ্যে সারা জীবন আবদ্ধ থাকতে চায়। শুধু মেয়েটা একটু বুঝলেই হবে। ভালোবাসা সুন্দর যদি ভালোবাসার মানুষটি বুঝতে পারে। জীবনে একজন ভালোবাসার মানুষ পেয়ে গেলে আর কিছুর প্রয়োজন নেই। নাবিলের আর চিন্তা নেই এই মানুষটাকে যে পেয়ে গেছে। সবাই মিলে খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে যায়। মাহিকে বিছানা করে শুয়ায় দিয়ে তারপর নিজের রুমে চলে যায় নিহা। এদিকে রিফাত একা একা শুয়ে আছে, কিছুই ভালো লাগছে না, কোনোভাবেই ঘুমও আসছে না। মায়ের সাথে কতক্ষণ ফোনে কথা বলে, এরপর নিজের কিছু কাজের নানু ওদের সাথেও কথা বলে। রিফাতের আম্মু নানু বাড়ি গেছে, তাই সবার সাথে কথা হলো। ওরা বারবার বলছে রিফাতকে ওর বন্ধুকে নিয়ে যেতে। রিফাতও কথা দিয়েছে সময় করে আসবে, তবে আপাতত কিছুদিনের ভেতর আসতে পারবে না, কারণ বিয়ে উপলক্ষে যে অনেক কিছু ছুটি কাটানো হয়েছে। আরও কিছুক্ষণ টুকটাক অনেক কথা হলো। এরপর কিছুক্ষণ শুয়ে থাকে এমনি। ঘুম এখন আসবে না এটা শিওর। এরপর ভাবতে থাকে এত বয়স হচ্ছে আজ অব্দি একটা প্রিয় মানুষ নেই যার সাথে কথা বলে সময় কাটানো যাবে। আর যাকে পছন্দ করে সে কি তাকে পছন্দ করবে কি না, এর মধ্যে আছে পরিবার, এমনকি মেয়েটার মতামত। সব মিলিয়ে আজকাল রাত হলে বড্ড বেশি কষ্ট হয়। নিহা রুমে এসে দেখে নাবিল ফোন হাতে বসে আছে। নিহা এক পলক নাবিলের দিকে তাকিয়ে আবার ওয়াশরুমে চলে যায়। এটা নিহার সবসময়ের অভ্যেস। সবসময় খাওয়া দাওয়ার পর ওয়াশরুমে যেতেই হবে, না হলে চলবে না। এই অভ্যাস প্রায় মানুষেরই আছে। নাবিল রিফাতকে মেসেজ দেয়, কি হলো, ঘুমাচ্ছিস না কেন? রিফাত একটা স্যাড ইমোজি পাঠিয়ে বলে, নিজে তো মাস্তিতে আছো, বুঝবে কি করে? আমার ব্যাপারটা আগে মাস্তিতে যাক, তারপর তোরটা দেখছি। দুজনে আরও কিছুক্ষণ মেসেজ করে। আপাতত রিফাত নিজেও এখন একটু হালকা হয়েছে, কারণ হাসতে পারলে আসলে শরীর এবং মন দুটোই ভালো থাকে, যা এখন রিফাতের সাথেও হয়েছে। এবার রিফাত গান শুনতে শুনতে শুয়ে পড়েছে। নিহা ওয়াশরুম থেকে বের হয়ে একটু আয়নার সামনে গিয়ে বসে, কিছু স্কিন কেয়ার করে নেয়। এরপর বিছানায় এসে বিছানা ঠিক করে নেয়। নাবিল এসেছে পর থেকে একবারও ওরা দুজন কেউ কারোর সাথে কথা বলেনি। নাবিল উঠে সোফায় গিয়ে বসে। নিহা বিছানা ঠিক করার পরও যখন নাবিলের কোনো হেলদোল দেখতে পাচ্ছে না তখন দাঁড়িয়ে থাকে। এভাবে নিজের বাড়িতে আর যাই হোক কথা না বলে সোজা তো আর শুয়ে পড়া যায় না, একটু না একটু ইতস্তত বোধ হয়। নিহারও তাই হচ্ছে, আর কিছু না। আবার নিহার কিছু প্রশ্ন করারও দরকার পড়ে। ভেবে দেখেছে কিছু অধিকার তো নিহার আছে, যেমনটাই হোক জিজ্ঞেস করবে। নাবিল অনেকক্ষণ ধরে নিহাকে পর্যবেক্ষণ করছে, এটা বুঝতে পারছে নিহা কিছু একটা বলবে। এসব দেখে নাবিলের খুব হাসি পাচ্ছে। নিহা একটার পর একটা করেই যাচ্ছে, আবার নয়তো চুপ করে বসে পড়ছে, কিন্তু তাও নাবিল কিছু বলছে না। নিহার আগে দুঃখে ইচ্ছা করছে কান্না করতে, আর নাবিল ইচ্ছে করেই কিছু বলছে না। সে দেখতে যাচ্ছে নিহা আগে থেকে কিছু একটা বলে কিনা, কারণ এ দুদিনে যে নাবিল অনেক বেশি কষ্ট পেয়েছে। এবার নিহা ব্যালকনিতে চলে যায়। হাতে থাকা ফোনের লাইট জ্বলতেই দেখতে পায় বান্ধবী লিমা কল করেছে।
তার সাথে কতক্ষণ কথা বলে নেয়। এবার নাবিল নিজের ফোনটা টেবিলের উপর রেখে বিছানায় গিয়ে বসে। নিহা কার সাথে যেন ফোনে কথা বলছে এখান থেকে স্পষ্ট শোনা যাচ্ছে। ইচ্ছে করছে ফোনটা গিয়ে হ্যাসার দিয়ে ভেঙে ফেলতে আর ইচ্ছে মতো একটা থাপ্পড় দিতে, কিন্তু তা ইচ্ছে করলেও যে করা যাবে না। নিহা কথার মাঝে লিমার নাম নেয়। তখন নাবিল বুঝতে পারে বন্ধুর সাথে কথা বলছে। লাইটটা অফ করে হাতের কাছে থাকা ল্যাম্প লাইটটা অন করে নেয়, তারপর সোজা হয়ে শুয়ে পড়ে। নিহা কথা বলা শেষ করে রুমে চলে আসে এবং দেখতে পায় নাবিল শুয়ে পড়েছে। এবার লাইটটা অফ থাকায় যেন কথা বলার সুবিধা হয়েছে। কাপা কাপা গলায় ডাক দেয়, ভাইয়া ভাইয়া, তুমি কি ঘুমিয়ে গেছো? এবার নাবিলের প্রচণ্ড পরিমাণে রাগ হয় এবং ধরফর করে উঠে বসে। নিহা বোকার মতো দাঁড়িয়ে আছে। নাবিল নিজে উঠে দাঁড়ায় এবং নিহার হাত মুচড়ে পেছনের দিকে নিয়ে বলে, কে তোর ভাই? হ্যাঁ, কোন জন্মের ভাই? যদিও আজ থেকে 4 দিন আগে ভাই ছিলাম, কিন্তু এখন না। কথাটা সবসময় মাথায় রাখবি। নিহা হাতে ব্যথা পাচ্ছে, কিন্তু ভয়ে তার চোখে মুখে কোনো রিয়াকশন নেই। সে যেন ব্যথা পাচ্ছে এটাও খেয়াল করছে না। অবশেষে নাবিল হাতটা ছেড়ে বিছানায় গিয়ে বসে। নিহা আগের জায়গায় ঠিকই একইভাবে দাঁড়িয়ে আছে। নিহারও বরাবর রাগ একটু বেশি, কিন্তু অত সহজে কারোর সামনে দেখায় না। তার যেন রাগে দুঃখে ভেতরটা ফেটে যাচ্ছে। এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এবার নাবিল শান্ত গলায় বলে, কি হলো? কি ঘুমোতে আসো নাকি এভাবেই সারা রাত দাঁড়িয়ে থাকবে? আসলে নাবিল ভাইয়া ডাকটা নিহার থেকে আগেই সহ্য করতে পারতো না, কিন্তু বিয়ের পর যেন আরও বেশি ভাইয়া ডাকটা গায়ে লাগছে। আর এই নিহা গাধি নিজেও বুঝতে পারছে না ঠিক কী বলে ডাকবে। উপায় না পেয়ে ভাইয়াটাই ডাকা। নিহা তো ভাবেও নি নাবিল এমন একটা আচরণ করবে। আবার নাবিল যেই না কিছু বলতে যাবে এর আগেই নিহা বলতে শুরু করে, এত তারা কিসের? ও, আপনার শরীরের চাহিদা মেটানোর জন্য বুঝি রাতের বেলা এত তুমি তুমি করে ডাকা? ঘুমোতে আসার জন্য ডাকা কই ছিল এত ঢং সারাদিন? আপনার যদি অন্য কোনো জায়গায় ইটিস পিটিস থেকে থাকে তাহলে যান না ভাই। আমাকে বিয়ে করেছেন কেন? এবার নাবিল বলে, নিহা, আর কোনো কথা শুনতে চাই না। প্লিজ স্টপ দিস। নিহা তো থামার কোনো নামই নেই। এতই যখন শরীরের প্রতি চাহিদা, নিন ভোগ করুন আমাকে। নিহা বলে, নিজেকে দেখিয়ে বলে নিহা। আরও কতক্ষণ একাধারে বকবক করেই যায়। নিহা সুযোগ পেয়েছে বলে আজ এত কিছু বলেই যাচ্ছে। নিহার আম্মু নিচে থেকে উপরে যাওয়ার জন্য শুনতে পায় নিহার গলা শুনতে পাচ্ছে, কিন্তু নাবিলের কোনো কথাই শুনতে পাচ্ছে না। তিনি লজ্জায় এখান থেকে সোজা নিজের রুমে চলে যায়। খুব ভয় করছে। নিহা তো এত ভেবে চিন্তে কথা বলে না, আর নাবিল তো অল্পতেই কষ্ট পায় না। জানে কি ভুল বোঝাবুঝি হয়, এই ভেবেই খুব ভয় করছে ওনার। রুমে গিয়ে উনি নিহার আব্বুর সাথে কথা বলে। নিহার আব্বু তো এবার রেগে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পর যদি এমনটাই হবে তাহলে তো রাগ হওয়ার কথা। তার উপর আবার নিজের বাড়িতে এনে এমনটা করার তো কোনো প্রশ্নই আসে না। নিহার আব্বু নিহার আম্মুকে নিয়ে নিহার রুমের সামনে যায় এবং বলে, কি হলো, চলো দেখে আসি। তোমার মেয়ের জ্বালায় আমার জীবনটাই শেষ। আজ আমি এর একটা না একটা ফয়সালা করবই। তুমি একটু মাথা ঠান্ডা করো। এত মাথা গরম করে কি কিছু হবে? ঠান্ডা মাথায় মেয়েকে বুঝাবো, এত বেশি হাইপার হইও না। আরও নানা কথা বলে নিহার আব্বুকে বুঝ দিচ্ছে নিহার আম্মু। এদিকে রিফাতও ঘুম থেকে উঠে পড়ে শব্দে, কিন্তু লজ্জায় বের হয়নি রুম থেকে। তবে রুমে শুধু পায়চারি করছে। রিফাত তো আর জানে না যে নিহার আব্বু আম্মু রুম থেকে বের হয়েছে। রিফাত রুমে পায়চারি করছে আর আল্লাহ আল্লাহ করছে, কারণ নাবিলের রাগ সম্পর্কে তো রিফাতের ধারণা আছে। তারপর আবার নিহা কি বলে না বলে এসব নিয়ে চিন্তা হচ্ছে। এদিকে নিহা রেগে এত জুড়ে যে কথা বলছে তা বুঝতে পারছে না। কোনো কারণ ছাড়াই নিহা যে এত রেগে যাবে তা নাবিলও ভাবতে পারছে না। নিহা এবার বলতে থাকে, আমি আপনাকে বিয়ে করতে চাইনি, শুনছেন? আমি কোনো দিনও মানি না আপনাকে। আরও কোনো দিন আমার তরফ থেকে ভালোবাসা পাবেন না। আমি চাই না আপনার সাথে সংসার করতে। নাবিল চোখ গরম করে শুধু তাকিয়ে আছে। নাবিলের যেন নিজের কানকেও বিশ্বাস হচ্ছে না। নিহা যে এমন কথা বলতে পারবে বুঝতেও পারেনি। যে নিহা আজ অব্দি ভালো করে কথা বলেনি, সে নিহা এত কিছু বলছে শুনেও যেন বিশ্বাস হচ্ছে না। নাবিল মনে মনে ভাবে, তাহলে আমার ভাবনাই ঠিক। ফুপ্পি নিহার মতামত না নিয়েই বিয়েটা দিয়েছে। এটা তো আমাকে জানানো উচিত ছিল। প্রচুর কষ্ট হচ্ছে নাবিলের। কোনোভাবেই দাঁড়িয়ে থাকতে পারছে না। আর নিহাকে যে থামাবে তার শক্তিও যেন শরীরে নেই। কোনো রকম অন্য পাশে ফিরে দাঁড়ায়। এর মধ্যে দরজায় ঠকঠক শব্দ শুরু হয়। নাবিলের কোনো হেলদোল নেই। নাবিল এখন আগের নাই দাঁড়িয়ে আছে। এখন যদি ফুপ্পি আর ফুফা আসে তাহলে কি লজ্জায় না পড়তে হবে। এজন্য ইচ্ছে করছে কোনো রকম এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু এর উপায়ও যে নেই। আবার অনেক জুড়ে ধাক্কা দেয় নিহার আব্বু আম্মু এবং চিল্লাতে বলে, নিহা, দরজা খোলো। নিহা তো ভয় পেয়ে গেছে। এবার নিহা একদম চুপ করে আছে। নাবিলে কোনো নড়চড় নেই। আবার কারো শব্দ হতেই নাবিল গিয়ে দরজাটা খুলে দেয়, কারণ এখন যদি না খুলে তাহলে কেমন দেখায়। নাবিল কখনো কারো এত কথা হজম করেনি, শুধুমাত্র আজ নিহার এত কথা হজম করলো। শুধুমাত্র নিহা বলে, না হলে জীবনেও হজম করতো না। দরজা খোলার সাথে সাথে নিহার আব্বু আম্মু রুমে প্রবেশ করে। নিহার আগে লোকে এখনও দাঁড়িয়ে আছে এক কোনায়।
নিহার আব্বু একবার নিহার দিকে তাকিয়ে দেখে এখনও রাগে কটমট করে দাঁড়িয়ে আছে, আর নাবিল এক সাইডে গিয়ে মাথা নুয়ে দাঁড়িয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে ওরা এখানে আসায় নাবিল লজ্জা পাচ্ছে। নিহার আব্বু সুন্দর করে বলে, নিহা কি হয়েছে? নিহা তুমি এভাবে চিল্লাপাল্লা করছো কেন? বাসায় যে আমরা আছি ভুলে গেছো? নিহা নিজের আব্বুর দিকে তাকিয়ে বলে। বলবই তো। আরও কিছু বলতে যাওয়ার আগে নিহার আব্বু ঠাস করে নিহার গালে কষিয়ে একটা চড় বসিয়ে দেয়। নাবিল এবার নিহার সামনে গিয়ে ফুফাকে আটকে বলে, কিছু হয়নি, প্লিজ রাগ করবেন না। এবার নিহা ঝাঁঝালো কণ্ঠে বলে, আব্বু হয়েছে তো, এবার আপনার শান্তি আর নাটক করতে হবে না। নিহার আব্বু তেড়ে যায়, আবার কিন্তু নাবিল আটকে নেয়। এরপর সবাই এখানে বসে ততক্ষণ বোঝায়। এবার রিফাতও চলে আসে এখানে। সবাই মিলে নিহাকে বোঝায়, কিন্তু নিহা তো জেদি, সে কোনো কথাই আমলে নিচ্ছে না। এখন বসে বসে কান্না করছে। নাবিল তো নিরুপায় বাধ্য ছেলের মতো বসে আছে। নাবিলের নিহার কান্না করছে দেখে খারাপ লাগছে, আবার নিজের উপর দোষ দিয়েছে, ওর জন্যই আজ নিহা মার খেলো। নিহার আব্বু আম্মু অনেকক্ষণ পর চলে যায়। রিফাত ও নাবিলকে শান্ত থাকতে বলে চলে যায় নিজের রুমে। সবাই চলে যাওয়ার পর নাবিল ওয়াশরুমে চলে যায়। নিহা এখন আগের জায়গায় বসে আছে, শুতেও যাচ্ছে না, আবার নড়ছেও না। নাবিল ওয়াশরুম থেকে এসে দেখে এখন আর নিহা একই রকমভাবে বসে আছে, তাই কোনো রকম তড়িঘড়ি করে রুম থেকে বের হওয়ার সময় বলে, নিহার দিকে না তাকিয়ে নিহাকে উদ্দেশ্য করে বলে, আমি রিফাতের সঙ্গে শুয়ে পড়ছি, আর সমস্যা নেই, ফপিরা কিছু জানতে পারবে না। আর 1 মিনিটও এখানে দাঁড়ায়নি, সোজা রিফাতের রুমে চলে আসে। রিফাত প্রথমে কিছু বলতে গেছিল, কিন্তু নাবিল বাধা দিয়ে বলে, প্লিজ রিফাত, আমাকে কিছু প্রশ্ন করিস না, আমাকে কোনো রকম এখানে আজকের রাতটা কাটাতে দে প্লিজ। রিফাত আর কিছু বলে না। রিফাত শুধু একটাই কথা বলে, সময় একদিন সব ঠিক করে দেবে, দেখো। নাবিল রিফাতের কথা শুধুমাত্র একটা বড় করে দীর্ঘশ্বাস ফেলে বলে, তার হওয়ার নয়, তবে সবসময় আমার তরফ থেকে ওর জন্য ভালোবাসা থাকবে। হয়তো ওর মনে আমি নেই, কিন্তু আমার মনে তো ও আছে। বল, আজকের ব্যবহারে সব সত্যিটা জানতে তো পেরেছি, এটাই অনেক। নিহা দরজা আটকে শুয়ে পড়ে, কিন্তু কোনোভাবেই ঘুম আসছে না। নিহার রাগ আপাতত একটু কমেছে। সে এখন বুঝতে পারছে প্রয়োজনে থেকে একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছে। এখন অনেক বেশি চিন্তা হচ্ছে, যে বাবা আজ অব্দি হাত তুললো না, সে কিনা চড় মারল। খুব কষ্ট হচ্ছে। ইচ্ছে মতো কতক্ষণ কান্না করে নেয়। এমনি আগামীকাল নিহার আব্বু চলে যাবে চাকরির জায়গায়, ছুটি যা শেষ হয়ে গেছে। তার উপর যদি রাগারাগি করে যায় তাহলে যে খুব খারাপ। নিহা এবার চিন্তা করছে, কারণ যদি সকালে জানতে পারে নাবিল এই রুমে থাকেনি, তাহলে যে আরো বকাচাকা করবে। নিহা বলে, যা করে তা ইচ্ছে করেই করেছে উনি চায় আমাকে সবাই বকাঝকা করুক। উনি কখনো আমার ভালো চায়নি, শুধুমাত্র একটাই জানে, সবার সামনে নাটক করতে। উনি আমার শরীর চায়, এটা আমি বুঝতে পারছি। না হলে কেনই বা আমাকে এভাবে বিয়ে করবে? ওনার তো বিয়ে করা বউ আমি, আমার কাছে তো এটা আশাই করতে পারে। কিন্তু আবার বলে, আমি না হয় একটু বেশি ভাবছি, উনি তো আমাকে সরাসরি কিছু বলেন উনি। আর যাই হোক, আমি যে ওনাকে ভালোবাসি না, আর উনি তো আমাকে ভালোবাসে না। আর যেখানে ভালোবাসা নেই সেখানে তো কখনো একটা সংসার করা যায় না। আমি বেশ করেছি, এটা ভাইয়ার প্রাপ্য ছিল। এরপর অনেকক্ষণ কান্না করে ঘুমিয়ে পড়ে নিহা। এদিকে নাবিল রিফাতের যে রুমে, সে রুমে এসে কোনো রকম কথা বলেনি। আর রিফাতও বুঝতে পেরে আর কিছু জিজ্ঞেস করেনি, কারণ বেশি কিছু জিজ্ঞেস করলে নাবিলের রাগ আরও বাড়বে আর কষ্টটাও পারবে। বরাবর যে এমনটাই দেখে এসেছে রিফাত, এখন সম্পূর্ণ বুঝে গেছে নাবিলকে, তাই একা ছেড়ে দিয়েছে, একটু নিজের মতো থাকুক। নাবিল অন্য পাশ ফিরে শুয়ে আছে, চোখ মুখ লাল হয়ে আছে, যেন এখনই কান্না করে দেবে। খুব বেশি অসহায় লাগলে রিফাত পাশে শুয়ে থাকে, ভেবে, হাই রে ভালোবাসা, যার জন্য একটা মানুষ বাবা মাকে ফেলে এত অল্প বয়সে বিদেশে থাকলো, আজ তাকে পেয়ে যাওয়ার পরেও এত কষ্ট। আল্লাহ যেন সবটা ঠিক করে দেয়। আর এই নিহার মনেই বা কি আছে বুঝতে পারছি না, কেন এবার বিয়ে করলো। আমার একবার সময় করে নিহার সাথে কথা বলতে হবে। আচ্ছা, ও কি জানে না যে নাবিল ওকে এতটা পছন্দ করে? এবং এত বছরের অপেক্ষা, এত কিছু জানার পরেও এতটাই ইগনোর কিভাবে একটা মানুষ কে করে? আরও নানা কথা ভেবে চিনতে ঘুমিয়ে পড়ে রিফাত। নাবিল সারা রাত ঘুমাতে পারেনি, শুধুমাত্র অপেক্ষা করে আছে কখন সকাল হবে আর এখান থেকে বের হয়ে যাবে। শুয়ে সে ভাবছে, তাহলে সেদিনের মেসেজগুলো সত্যি ছিল। আমাকে বাড়িতে ডেকে এনে এতটা অপমান কিভাবে করলো নিয়া? এতই যখন বিয়েতে খুশি না, তাহলে কেনই বা এইভাবে ডেকে আনলো? আর কেনই বা এত কিছু হলো? কোনো কিছুই যে মাথায় ঢুকছে না। আর যাকে এতটা ভালোবাসি তার দিয়ে আঘাতছে আমি কোনোভাবেই সহ্য করতে পারছি না। আমার কোন দিক থেকে কমতি? কেনই বা ও আমাকে পছন্দ করে না? আচ্ছা, পৃথিবীতে কি আত্মীয়তার মধ্যে বিয়ে হয় না? আমাকে যদি ও ভাইয়া বলেই মানে, তাহলে কেন বিয়ে করলো? আমাকে একবার হলেও জানাতে পারতো। আমি কি কখনো ওকে জোর করে বিয়ে করতাম? আর যে মেয়ে জানে একটা মানুষ তাকে ভালোবাসে, সে কি কখনো কারো সামনে তাকে এভাবে ছোট করতে পারে? আর যাই হোক, আজকের পর থেকে নিহার থেকে কখনো ভালোবাসা জিনিসটা আশা করা যায় না। আজকের পর আমি আর কখনো নিহার সামনে আসবো না,
কোনো রকম সকালটা হোক, ঠিক বেরিয়ে যাব। সারা রাত এসব চিন্তা করেই নাবিল পার করে দেয়। রিফাত পাশে এখনও শুয়ে আছে, আর নাবিল বিছানার এক সাইডে বসে আছে। একবার বাইরে থেকে দেখে এসেছে বাসায় কেউ এখনও ঘুম থেকে ওঠেনি, আর নিহার রুমের সামনে একবারও যায়নি নাবিল। যদিও এখন অনেকটাই ভোর, তাই কেউ এখনও ঘুম থেকে ওঠেনি। আর নাবিল গত রাতে এসেই শুনেছে আজ নেহার আব্বু চলে যাবে, তো ওনার সাথে কথা না বলে তো আর চলে যাওয়া যায় না। নিজের বাসা হলে এখন রুমে দরজা আটকে বসে থাকতো, কারোর সামনে একবারের জন্যও যেত না। কিন্তু এই বাড়িতে থাকায় ব্যাপারটা ভিন্ন, তবে তা মানতে যে হবেই, না হলে চলবে না। এর মধ্যে রিফাত ঘুম থেকে উঠে আর নাবিলকে বসে থাকতে দেখে নিজেও উঠে বসে। তারপর বাথরুমে চলে যায়, এসে নাবিলের পাশে বসে। নাবিল রিফাতকে উদ্দেশ্য করে বলে, কেউ এখনো ঘুম থেকে ওঠেনি, উঠলে আমি বের হয়ে যাব। আজকে ভার্সিটিতে যেতে হবে, আর আমি এখানে ফিরছি না। তুই মাহিকে একটু স্কুলে ড্রপ করে দিস, ইচ্ছে করলে এখানে থেকে যেতে পারিস, অ্যাজ ইউ উইশ। রিফাত কতক্ষণ মনোযোগ দিয়ে নাবিলের কথা শুনে, তারপর সে উত্তর দেয়, আজকে আমারও অফিস খোলা, আর যেখানে তুমি থাকবে না সেখানে আমি কিভাবে থাকবো? তুমি ভাবলে কি করে আমি তোমাকে ছাড়া একা একা এখানে থাকবো? নাবিল রিফাতের কথা শুনে তারপর একবার রিফাতের মুখের দিকে তাকায়, কিন্তু কোনো কথা বলেনি। এখন আপাতত দুজনে চুপ করে বসে আছে। হঠাৎ রিফাত জিজ্ঞেস করে, আচ্ছা, মাহিও কি বাসায় চলে যাবে? নাবিল উত্তর দেয়, ওর স্কুল আছে, আর এখন কোনোভাবেই ক্লাস মিস দেওয়া যাবে না। আমি যাওয়ার আগে মাহিকে বলে যাব। আর নিহা? এবার নাবিল উঠে দাঁড়ায় এবং বলে, জানি না, আমি চাই যার যার ইচ্ছে মতো বাঁচুক। জোর করে কি আর সব হয়? আর জোর তো আমি জীবনেও করব না। কেউ না জানুক। তুই তো জানিস রিফাত আমি কেমন। ভালো যেমন বাসতে পারি, তেমনই ঘৃণাও করতে জানি। যা হওয়ার পরে হবে। আমি আপাতত এসব থেকে দূরে থাকতে চাই। আর একটা কথা কি জানিস, আমাকে নিহার থেকেও বেশি ঠকিয়েছে বাড়ির লোকগুলো। একবার আমাকে বলার প্রয়োজন মনে করলো না যে নিহা এই বিয়েতে রাজি নয়। তাহলে তুই বল, আজকে এত দূর এসে মনের মধ্যে সবটা তুলে রাখার পর নিমিষেই শেষ হয়ে যেত। দেখিস একদিন এই আমাকে সবাই বুঝবে, কিন্তু একেবারে ভেতর থেকে আমাকে শেষ করে। আর তখন এত ভালোবাসা দিয়েই বা কি হবে? সেদিন হয়তো আমার আজকের থেকেও বেশি করে কষ্ট হবে, তবে আজকের ব্যথাটা সারা জীবন মনে গেঁথে থাকবে। রিফাত কোনো কথাই বলছে না, শুধু মনোযোগ সহকারে শুনছে। কারণ নাবিল যা বলছে তা যে আসলেই ঠিক। কি করে সহ্য করছে নাবিল তা রিফাত ভাবছে। রিফাত নাবিলের কাঁধে হাত রেখে বলে, বারবার তোমার সাথে কেন এমনটা হয়? আমি হলে তো কখনো এতদিন এত কিছু সহ্যই করতে পারতাম না। নাবিল রিফাতের দিকে তাকে মুচকি হেসে বলে, আল্লাহ যেন কখনো তোর জীবনে এমন কিছু না আসে। আমি চাই তোর জীবনটা যেন আমার নিজের থেকে অনেকটা সহজ হয়। রিফাত নাবিলের কথা শুনে মুচকি একটা হাসি দেয়। এর মধ্যে নিচে কিছু শব্দ হয়, যার ফলে নাবিল বুঝতে পারছে ফুপ্পিরা নিশ্চয়ই উঠে পড়েছে। আর একটু অপেক্ষা করে বরং নিচে নামবে, এর আগেই যে রেডি হয়ে নিতে হবে। নাবিল রিফাতকে বলে, আমি নিহা উঠে যাওয়ার আগে চলে যেতে চাই। আমি আর চাই না ওর সম্মুখীন হতে। প্লিজ তুই একটু পরে নাস্তা করে মাহিকে নিয়ে বের হোস, নাহলে সবাই কি না কি ভাববে। নিহা এখনও ঘুম থেকে ওঠেনি। অনেক রাত অবধি জেগে থাকায় এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে। আর বাকি রইল মাহি। সে তো এত কিছু হয়ে গেল ঘুম থেকে উঠলই না। বেচারির এত পরিমাণ ঘুম, একবার ঘুম হলে এত সহজে ভাঙার কোনো নামই নেই। নিহাও বরাবর একটু বেশিই ঘুমায়। আসলে কলেজ আর পড়াশোনা ছাড়া তো কোনো কাজই নেই, তাহলে কি আর করবে? সেই ছোট্টবেলা থেকে তো বসিয়ে বসিয়ে খাওয়ায় ওর আম্মু। ওনার একটা সন্তান, যার ফলে আদর আর ভালোবাসা বরাবরই একটু বেশিই পেয়েছে। নিহার মামা মামিও নিজের বাবা মায়ের মতো আগলে আদর করে বড় করেছে। মাহি আর নিহার মধ্যে কেউই কখনো তফাৎ করেনি, বরং আরও বেশি আদর পেয়েছে নিহা। তাই তো নাবিলের আম্মু সবসময় নিহা বলতেই পাগল। নিজের ছেলের বউ করার জন্য যেন সবসময় এক পায়ে দাঁড়িয়েছিল। নাবিল যখন শুধুমাত্র নিহার জন্য এত অল্প বয়সে বিদেশে যায়, তখন থেকে তো আরও বেশি আদর যত্ন বাড়ে নিহার প্রতি। ওদের সবার সবসময় সম্পর্ক খুব ভালো, যা সবার মধ্যে থাকে না। নিহার আম্মু ঘুম থেকে উঠেই রান্না শুরু করে দিয়েছেন। ওনার বড়ও যে চলে যাবে নাস্তা করে, তারপর আবার মেহমান আছে বাসায়। নতুন জামাই বাড়িতে এলে তো আলাদা যত্ন করতেই হয়, যতই হোক নিজের ভাইয়ের ছেলে। এখন তো এই বাড়ির এবং নিজের একমাত্র মেয়ের জামাই। মিনা বেগমও খুব খুশি নিজের মেয়ের জন্য নাবিলকে বর হিসেবে পেয়ে। যেই না দেখতে সুন্দর, তারপর আবার নিহাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। নিজের ভাই ভাবিও কম ভালোবাসে না, এজন্য তিনি খুব খুশি। তবে মেয়ের আচরণে খুব বেশি চিন্তিত। নাবিল অনেকক্ষণ সময় নিয়ে রেডি হয়, কারণ নিহার আব্বু না উঠলে তো আর কথা বলা যাবে না। রিফাত নিজের জায়গায় বসে বসে ফোন টিপছে, আর চোখে একটু পরপর নাবিলকে দেখছে। বেচারা নাবিল তাড়াহুড়ো করে বের হতে পারছে না। তবে নাবিল যেন এই বাড়ি থেকে বের হতে পারলে বাঁচে, এটা চেহারা দেখে বোঝা যাচ্ছে। রিফাতকে নাবিল পাঠায় দেখে আসতে ফুপ্পি আর ফুফা ড্রয়িং রুমে বসে আছে কিনা, আর নিহা চারপাশে আছে কিনা দেখতে বলে। রিফাতও বের হয়ে খোঁজ নিয়ে আসে। নিহা এখনও গভীর ঘুমে, জানালা দিয়ে দেখে এসেছে। মনে হয় না ঘণ্টাখানেকের ভিতর জেগে উঠবে। আর নিহার আব্বু আম্মু দুজনের ড্রয়িং রুমে বসে চা খাচ্ছেন। নাবিল বলে,
দাঁড়া, আমার ফোনটা নিহার রুম থেকে নিয়ে আসা যায় কিনা দেখে আসি। আর ওয়ালেটটা ওই রুমেই। আস্তে আস্তে নিহার রুমে প্রবেশ করে। নিজের জিনিসপত্রগুলো নিয়ে বের হওয়ার সময় এক পলক নিহার দিকে তাকায় এবং বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে, হাসছি পিচ্ছি, তুই না চাইলে আর কখনো দেখা হবে না, কমপক্ষে আমি নিজে ধরা দেব না। আর জোরপূর্বক একটা হাসি দিয়ে আস্তে করে বলে, ভালো থাকিস। তারপর আর দাঁড়ায়নি, রিফাতের সাথে এসে বাইরে বের হয়। প্রথমে ফুপ্পির রুমে গিয়ে মাহিকে ডেকে তোলে। রিফাতও সাথে আছে, আর মাহির অবস্থা দেখে মনে মনে হাসি পাচ্ছে। ঘুমের ঘরে আছে এখনো মাহি। বরাবর ডেকে তুলছে নাবিল, আবার শুয়ে পড়ছে। নাবিল কয়েকবার চেষ্টা করেও বৃথা। তবে এবার প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছে। মাহিকে তুলে জোরে দেয় এক ধমক। মাহি এবার প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। রিফাত নাবিলকে আটকে বলে, প্লিজ, একজনের রাগ সবার উপরে ঢেলো না, নিজেকে একটু শান্ত করো। আমি মাহিকে বলে দেব, তুমি চলো। নাবিল রাগিল লুক নিয়ে মাহির দিকে তাকিয়ে বলে, রিফাতের সাথে চলে যেও স্কুলে। মাহি তো আগামাথা কিছুই বুঝতে পারছে না, কিন্তু এই মুহূর্তে নিজের ভাইকে প্রচুর ভয় পাচ্ছে। মাথা নেড়ে মাহি আচ্ছা বলে। রিফাত নাবিলকে বোঝাতে বোঝাতে নিচে চলে আসে, যাতে সবার সামনে রাগ না দেখায় সেটাই রিফাত বোঝাচ্ছে। নাবিল নিজেই সবটা বুঝে, কার সাথে বা কার সামনে রাগ কন্ট্রোল করতে হবে তা যথেষ্ট বুঝতে পারে নাবিল। আর ফুপ্পির আর ফুফার সামনে যে রাগ বা বিয়াদবি করা যাবে না, এটা সে ভালোই জানে। নাবিল সব দিক দিয়ে যথেষ্ট বুঝদার। সে সবসময় মা বাবার মতো এনাদেরও সম্মান করে গেছে। যদিও গতকাল রাতের পর থেকে সবার প্রতি একটু অভিমান জমে আছে। কেন জানায়নি যে নিহাই বিয়েতে রাজি ছিল না, তবে ওদের সাথে খারাপ ব্যবহারও করবে না, এটাও ঠিক করে রেখেছে নাবিল। ছোটবেলা থেকে যে সবার থেকে দূরে থেকেছে, সবার ভালোবাসা যে কাছ থেকে পাওয়া হয়নি, এর আক্ষেপই মনের মধ্যে রয়ে গেছে নাবিলের। নিহার খারাপ ব্যবহারের চেয়ে আরও বেশি আক্ষেপটা হচ্ছে। যদি না নিহার সঙ্গে সম্পর্কটা ভালো হতো তাহলে হয়তো ভুলতে পারত, কিন্তু এখন যে ভুলার কোনো মাধ্যমে নেই। নাবিল আর রিফাত এমনভাবে কথা বলে আসছে যেন মনে হচ্ছে কত ইম্পর্টেন্ট কথা আলোচনা করছে। আর মাহি বসে বসে ভাবছে, সকাল সকাল ভাইয়ারই বা কি হলো, এত রাগারাগি করলো কেন? আমার সাথে তো এত সহজে খারাপ ব্যবহার করে না। এরপর মাহি শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। তারপর নিহার রুমে না গিয়ে নিচে চলে আসে। মাহি তো আর জানে না নিহা আলাদা থেকে ছিল কিংবা কাল রাতে কি হয়েছিল। নিহা ঘুম থেকে ওঠে, কতক্ষণ চোখ খুলেই বিছানায় শুয়ে থাকে। কোনো রকম কিছু আপাতত ভাবছে না নিহা, কিন্তু মাথাটা ব্যথা করছে হালকা। হয়তো রাত জাগার জন্য আর বেশি কান্না করার জন্য। একটু হালকা হওয়ার জন্য নিহা জেগে শুয়ে আছে। কেউ একবারও ডাকেনি, তাই একটু মনটা খারাপও লাগছে। নাবিল ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। ফুফা দেখার সাথে সাথে বসতে বলে দুজনকে। রিফাত আর নাবিল দুজনেই বসে আছে। অনেকক্ষণ ওরা বসে থেকে কথা বলে। কথার মাঝে নিহার আম্মু জিজ্ঞেস করে, তুমি কি কোথাও বের হচ্ছ বাবা? আর এত সকাল সকাল একেবারে রেডি হয়ে বুঝলাম না। নাবিল ইতস্তত বোধ করছে, তাও কোনো রকম কথা বলে। আসলে আজ ভার্সিটিতে ক্লাস আছে, যেতেই হবে। তারপর আবার কিছুদিন পর পরীক্ষা, তখন আবার ছুটিও আছে। নিহার আব্বু বলে, তাই বলে এত সকাল সকাল? আর নিহারও তো ক্লাস আছে, দুজন তো একসাথে যেতে পারো। আসলে আমার বাসায় কিছু ফাইল আছে অফিসের, তারপর একটু আগে যেতে হবে। নিহার ক্লাস তো অনেক দেরিতে। আর একটু পরে বের হও খাওয়া দাওয়া করে। নাবিল উঠে দাঁড়ায় এবং বলে, না ফুপ্পি, আমার তাড়া আছে খুব, আর বাসা থেকে নাস্তা করে নেব। ফুফাকে উদ্দেশ্য করে বলে, তাহলে সাবধানে যাবেন, আর আমি ফোন দিব, রিসিভ করেন। আর কিছু টুকটাক কথা বলে নেয় এবং যাওয়ার আগে বলে যায়, ফুপ্পি, মাহির স্কুলে যেতে হবে আজকে। আমি রিফাতকে বলে দিয়েছি, ও যাওয়ার সময় ড্রপ করে দিয়ে যাবে। নিহার আম্মু মাথা নেড়ে আচ্ছা বলে। এরপর নাবিল রিফাতকে বলে, সাবধানে গাড়ি ড্রাইভ করিস। ফুপ্পি, আসছি। রিফাত, আসছি। বলে তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে পড়ে নাবিল। এতক্ষণ কথা বলেছে ঠিকই নাবিল, কিন্তু ভয় ছিল যদি নিহা নিচে চলে আসে। আর যাই হোক, সবার সামনে নিহার মুখোমুখি হলে ভীষণ লজ্জা পেতে হতো। আর নাবিল চায় না তার মুখটা নিহা দেখুক। দূরে না গেলে যে কোনো কিছুর কদর বাড়ে না, আর কাছে থেকে কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না। তাই তো এই সিদ্ধান্তটা নাবিল অনেক ভেবেচিন্তে নিয়েছে। যে করেই হোক নিজেকে সামলে নেবে। নিহা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। এরপর ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। নিচে যেতে আপাতত ইচ্ছে করছে না। কেউ একবারও এত বেলা হয়ে যাওয়ার পর ডাকতে আসেনি। আজব তো, খুব কষ্ট হচ্ছে আজ। নিজের আব্বু আম্মু কি পর করে দিতে চাইছে? আরও মন খারাপ হয়ে যাচ্ছে এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে। মাহি নিচে এসে দেখে নাবিল বেরিয়ে পড়েছে, আর রিফাত ফুফার সাথে বসে আড্ডা দিচ্ছে। মাহি এখানে দাঁড়িয়ে থেকেই বা কী করবে, তাই নিহার রুমে চলে আসে। কারণ নিহা যে এখনও রুম থেকে বের হয়নি। মাহির আর একা থাকতে চেয়ে ভালো লাগছে না, কারণ নিহা না থাকলে যে মরাবাড়ির মতো খাকা করে, 1 মিনিটও থাকতে চায় না। রুমে এসে প্রথমে কাউকে পায়নি, তারপর পুরো রুম খোঁজে ব্যালকনিতে গিয়ে দেখে ওখানেই দাঁড়িয়ে আছে। মাহি মনে মনে ভাবে নিহাপুকে একটু ভয় দেখায়, হি হি হি।
এরপর যেই ভাবা সেই কাজ। নিহার পেছনে গিয়ে আস্তে আস্তে দাঁড়ায়, তারপর জোরে একটা চিল্লানি মারে। নিহা হঠাৎ এমন চিল্লানির শব্দে ভয়ও পেয়ে যায়। হঠাৎ এমন শব্দ হলে তো ভয় পাওয়ারই কথা। ভয় পেয়েছে নিহা, তাই মাহি খুব জোরে জোরে হাসছে। নিহার মনটা খারাপ, তার উপর মাহির হাসির শব্দ সব মিলিয়ে যেন নিতে পারছে না, তাই মাহির গালে ঠাস করে একটা চড় বসিয়ে দেয়। আসলে নিহার রাগ একটু বেশি থাকায় নিজেরও হুঁশ নেই ঠিক কী করছে। মাহি নিজের গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে এবং বলে, নিহাপু তুমি আমাকে মারলে? এরপর শুরু হয় নিহার কথা ঝুড়ি। বলতে থাকে, শান্তি দিবি না তোরা দুই ভাই বোন আমাকে? না, একে তো ভাইয়ের জ্বালা, তারপর এসেছে ইমি। আমার আর ভালো লাগছে না এত কিছু। দয়া করে বের হয়ে যা আমার রুম থেকে। আবার যদি তোকে আমার রুমে দেখি না তোকে, তাহলে এখন তো শুধু থাপ্পড় দিয়েছি, তখন হাত পা ভেঙে ফেলবো। মাহি ছলছল চোখে নিহার দিকে তাকিয়েছে, হাতটা এখনো গালে, কিছুই মাথায় ঢুকছে না। নিহা আরও কিছু বলতে যাবে এর আগেই মাহি দৌড়ে রুম থেকে বেরিয়ে পড়ে এবং দৌড়ে ফুপ্পির রুমে যাওয়ার সময় রিফাতের সাথে ধাক্কা লাগে। একবার রিফাতের দিকে তাকিয়ে আবার সোজা চলে যায়। রিফাতও নিচ থেকে ওঠার সময় মায়ের সাথে ধাক্কা লাগে। ধাক্কা লাগার সাথে সাথে মাহির দিকে এক নজর তাকিয়ে দেখে মুখটা মলিন হয়ে আছে। কিছু বুঝে ওঠা আর বলার আগেই মাহির দৌড়ে চলে যায়। রিফাত নিজেও আপাতত বোকা হয়ে গেল। মাহির হঠাৎ কী বা হলো কিছুই বুঝতে পারছে না, তবে কিছু একটা যে হয়েছে তা বুঝতে পারছে। আর এদিকে বাসা থেকে বের হতে হবে, তাই রিফাতও সময় নষ্ট না করে রুমে চলে যায়। রুমে এসে সোজা ওয়াশরুমে চলে যায়। এরপর আস্তে আস্তে রেডি হতে শুরু করে। একবার মাঝখানে নাবিলের সাথে কথা বলে নেয়। মাহি নিজের রুমে এসে কতক্ষণ চুপচাপ বসে থাকে। খুব কষ্ট পেয়েছে মাহি নিহার আচরণে। মাহি আজ অব্দি এমন ব্যবহার কারো থেকে পায়নি। সবাই ওকে ভালোবেসেই গেছে, এমনকি নিহা নিজেও খুব ভালোবাসে মাহিকে। কোনোভাবেই মাহি মানতে পারছে না। ভাইয়া চলে গেল দেখে স্বাভাবিক মনে হলো না। তবে কি ভাইয়ের সাথেও কোনো ঝামেলা হয়েছে? এসব মিলাচ্ছে বসে বসে মাহি। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সময় আরও আছে, কিন্তু মাহির ইচ্ছে করছে এখন এখান থেকে বেরিয়ে যেতে। তাই তাড়াতাড়ি করে কাপড় টাপড়গুলো গুছিয়ে নেয় এবং নিজেও রেডি হয়ে নেয়। বাসায় যেতে হবে আবার বই নিতে। তারপর রিফাতের রুমে চলে আসে মাহি। রিফাতের রুমের ভেতরে গিয়ে বসে পড়ে। রিফাত ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছিল। হঠাৎ এমনভাবে মাহির আগমন হওয়ায় অনেকটা অবাক হয়। মনে মনে বলে, ওদের ভাই বোনকে না মাঝে মধ্যে বুঝে উঠতে পারি না। আল্লাহ জানে ওদের ঠিক কী দিয়ে গড়েছে। কথাটা বলে বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলে মাহির দিকে তাকায়। এদিকে নাবিল ফুপ্পির বাসা থেকে বেরিয়ে আর নিজের বাসায় আসেনি, কারণ বাসায় গেলেই যে নানা কথার সম্মুখীন হতে হবে। আর নাবিল এই মুহূর্তে এত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত নয়। সে চায়ও না তার কারণে সবাই চিন্তিত থাকুক, তাই নিজেকে স্বাভাবিক করার জন্য আলাদা থাকতে চায়। বাইরে থেকে নাস্তা করে নেয়, তারপর গাড়ি নিয়ে একটু ঘোরাঘুরি করে নেয়। অনেক সময় নিয়ে পুরো রাস্তা ঘুরে নাবিল। এর মধ্যে একবার রিফাতের সাথে কথাও বলে নেয়। তারপর সময় হয়ে এলে সোজা ভার্সিটিতে চলে যায়। নিহা রুমে বসে আছে ঠিকই, কিন্তু আজ আর তার মনটা বড্ড খারাপ হয়ে আছে। সে এখন বুঝতে পারছে প্রয়োজনে সে বেশি খারাপ ব্যবহার করে ফেলেছে সবার সাথে, কিন্তু তাও সে রুম থেকে বের হচ্ছে না। কেন জানি ইচ্ছে করছে না নাবিলের সামনে যেতে। এর মধ্যে লিমার কল আসে এবং রিসিভ করে জানতে পারে আজকে সবাই ভার্সিটিতে আসছে এবং ওকেও যেতে হবে, কারণ আজকে নাকি কিছু সাজেশন কালেক্ট করতে হবে, কারণ কিছুদিন পর সেমিস্টার পরীক্ষা। আরও কিছুক্ষণ কথা বলে নিহা কল কেটে দেয় এবং বলেছে সে আজ যাবে। একটু পর বাসায় বলে রেডি হয়ে বেরিয়ে পড়বে। নিহার নিজেরও ভালো লাগছে, কারণ বাসা থেকে বের হতে পারলে যে মনটা ফ্রেশ লাগবে। আর এছাড়া ও অনেক দিন হয়ে গেল ভার্সিটিতে যাওয়া হয় না, সবার সাথে বসে আড্ডাও দেওয়া হয় না। অনেকক্ষণ ধরে বসে আছে মাহি আর রিফাত রেডি হয়ে পাশে বসে ফোনে কি জানি কাজ করছে। মায়ের তো ভীষণ রাগ হচ্ছে, এতক্ষণ বসে থাকার পরও বের হচ্ছে না, এমনকি মায়ের সাথে কোনো কথাও বলছে না। ইচ্ছা করছে ফোনটা নিয়ে একদম ভেঙে ফেলতে। আর রিফাত ব্যাপারটা বুঝতে পেরে বসে বসে মজা নিচ্ছে। সে চাচ্ছে মাহি নিজে থেকে কিছু একটা বলুক। মাহি এবার পুরোই বিরক্ত হয়ে রিফাত থেকে যেই না ফোন কেড়ে নিবে, রিফাত হাতটা সরিয়ে নেয় আর মাহি গিয়ে সোজা রিফাতের উপর গিয়ে পড়ে। মাহির পুরো শরীর যেন বরফের ন্যায় শক্ত হয়ে গেছে। এতটাও লজ্জা পড়তে হবে তা কখনো ভাবেও নি। আর রিফাত তো সে কখন থেকে জোরে জোরে হেসেই যাচ্ছে। আর রিফাতের হাসি দেখে তো মাহির আরও রাগ লাগছে, তাই কোনো রকম উঠে দাঁড়ায় এবং জোরাজোরি করতে শুরু করে। রিফাতও মাহির সাথে দুষ্টুমি করার জন্য হাত নাড়াচাড়া করে। অবশেষে মাহি ফোনটা নিতে সক্ষম হয় এবং ফোনটা পেয়ে হাসতে হাসতে শেষ। রিফাত তো এতক্ষণ এটাই চেয়েছিল, কারণ মাহির গোমরা মন মরা মুখটা যে ভালো লাগে না, তাই তো সে ইচ্ছে করেই এমনটা করলো। মাহি এবার রিফাতকে ভেঙিয়ে যাচ্ছে সেই কখন থেকে। মাহি নিজে নিজেই বলছে, আমার সাথে আসছে লাগতে। কথাটা বলছে আর হাসছে। ফোনটা নিজের কাছে রেখে দিয়েছে। নিহার আব্বু চলে যাবে এই মাত্রই, তাই তিনি কিছু দরকারি জিনিসপত্র আনার জন্য বাজারে গেছেন। আর নিহার আম্মু তাড়াতাড়ি করে রান্না শেষ করছেন, তাই এর মধ্যে একবারও সুযোগ হয়নি নিহাকে ডেকে আনার। উনি তো আর জানেন না যে নিহা ওনাদের ডাকের অপেক্ষায় বসে আছে। আর নিহা আলাদা রুমে ছিলেন নাবিলের থেকে, তাও জানেন না, তাই তো ওনার মনে কোনো খোঁচানি নেই। রান্না করার সময় মাহি নেমে আসে নিচে। মাহিকে দেখা মাত্রই অবাক হয়ে নিহার আম্মু, কারণ উনি তো আর আগে থেকে জানতেন না যে মাহিও আর চলে যাবে।
অতঃপর অনেক বোঝানোর পর মাহি আর রিফাতকে ছেড়ে দেয়। উনি তো নাস্তা না করেই বের হতেই দিচ্ছিলেন না, কিন্তু রিফাত বলে মাহি আর ওর নাকি ইচ্ছা করছে আজ বাইরের হোটেল থেকে খাবার খেতে আর ওখান থেকে নাস্তাটা করে নেবে। একথা আর মাহির পরীক্ষা ক্লাসের কথা শুনে বাসা থেকে ছাড়ে। আসার সময় রিফাত চাইছিল একবার নিহার সাথে দেখা করে আসতে, কিন্তু মাহি দেয়নি, নিষেধ করে দিয়েছে। তাই আর রিফাত নিহার সাথে দেখা করেনি। মাহির কথায় আন্টির সাথে কথা বলে বেরিয়ে পড়ে। মাহি গাড়িতে বসে বসে গান শুনছে রিফাতের ফোন থেকে। খুব ভালো লাগছে, কিন্তু নিহার জন্য খানিকটা মন খারাপ হচ্ছে। তারপরে নিহাকে একবার বলেও তো আসেনি, মাহি নিশ্চয়ই খবরটা পেয়ে খুব কষ্ট পাবে, এসব চিন্তা করছে। আর পাশে বসে আপন মনে গাড়ি ড্রাইভ করছে রিফাত। একটা রেস্টুরেন্টের সামনে এসে গাড়িটা থামায় এবং গাড়ি থেকে নেমে পড়ে রিফাত। কিন্তু এদিকে মাহির কোনো হেলদোল নেই। মাহি তো আসলে অন্য কোনো কিছু নিয়ে ভাবতে ব্যস্ত। সে তো খেয়ালই করেনি যে গাড়িটা থামিয়েছে। নাবিল নিহাদের বাসা থেকে আর বাসায় আসেনি। বাইরে থেকে নাস্তা করে ভার্সিটিতে চলে আসে এবং অফিসের নিচে ডেস্কে গিয়ে বসে রেস্ট নেয়। এখনও কেউ আসেনি। দারোয়ান সকালে গেট খুলে চলে গেছে। আর শিক্ষকদের যার যার কেবিনের বা রুমের চাবি যার যার কাছেই থাকে। আর কেউ কোনো রকম কাউকে দরকার ছাড়া ডিস্টার্ব করে না। সবসময় নাবিল বেশি রাগ বা কষ্ট পেলে একা থাকতেই পছন্দ করে। অবশ্য সহজে নিজের রাগটা কন্ট্রোলও করতে পারে না, তবে নিহার বেলায় কেন জানি রাগটা দেখাতেও পারেনি বেশি। আর সবচেয়ে বেশি দুর্বল হলো এই জায়গায় যে নিহা ইচ্ছে করে ওকে আঘাত করেছে, সে এটাই ভেবে যাচ্ছে। যাকে কিনা এত ভালোবাসি সেই আমাকে এত ঘৃণা করে। এটা তো কখনোই সহ্য হওয়ার কথা না। সে যে এখনও এতটা স্ট্রং আছে এতেই অনেক। আর কখনো সে নিহার থেকে কিছু আশা করবে না। যদি কোনোদিন নিহা বুঝতে পারে তাহলে ওকে আপন করে নেবে, নয়তো জোর করে কোনো কিছুর পূর্ণতা সে চায় না। সে শুধু চায় প্রিয় মানুষটার কাছে থেকে একটু ভালোবাসা, আর যার চোখে থাকবে ওর প্রতি সম্মান আর হারানোর ভয়। নিহা অনেকক্ষণ এভাবেই থাকার পর যখন দরজায় কড়া নাড়ার শব্দ পায় তখন গিয়ে আবার শুয়ে পড়ে। তারপর নিহার আম্মু রুমে এসে নিহাকে ডেকে চলে যায়। নিচে খাবার খেতে ডেকেছে আর নিহার আব্বুও খেয়ে চলে যাবে, তাই তাড়াতাড়ি যেতে বলে গেছে। তাই নিহাও ফ্রেশ হয়ে নেয়। তারপর অনেকক্ষণ ধরে সংকোচ হচ্ছে কিভাবে নাবিলের সামনে যাবে। একবার ভাবে যাবে, আবার যেতে গিয়েও থেমে যায়। এর মধ্যে আবার নিচে থেকে নিহার আম্মুর ডাক আসে আবার, তাড়াতাড়ি আয় নিহা, তোর আব্বু তোর জন্য বসে আছে। এবার নিহা একটা বড় বড় করে শ্বাস ফেলে বলে, না আমি বরং যাই, আমার বাড়ি, আমার মানুষ, এতে এত সংকোচ হওয়ার কি আছে? তারপর নিহা রুম থেকে বের হয়ে সোজা আম্মুর রুমে চলে যায় মাহির কাছে, কিন্তু ওখানে পায়নি। ভেবে হয়তো আম্মুর কাছে আছে। এরপর চলে যায় রান্নাঘরে, ওখানেও পায়নি। আম্মুকে কিছু জিজ্ঞেস করার আগে আব্বু বলে, খাবার টেবিলে চলে এসো নিহা। এরপর সবাই একসাথে খেতে বসে। নিহা খাবার খাচ্ছে ঠিকই, কিন্তু ভেবে পাচ্ছে না ওরা কোথায়। নাবিল ভাইয়া, রিফাত ভাইয়া আর মাহি ওরাই বা কই গেল। নিহার আব্বু বলে, ছেলেটা খেয়েও গেল না। মিনু, আমার মনে হয় নিহার ব্যবহারে খুব কষ্ট পেয়েছে। নিহা বাসে বসে আছে কিন্তু কিছু বলছে না। নিহার আম্মু বলে, একজনকেও তো খাওয়াতে পারলাম না, চলে গেল। তোমার এই মেয়েকে কবে যে আমাদেরকে একটু শান্তি দিবে বুঝতে পারছি না। এবার নিহা বুঝতে পারছে ওরা সবাই চলে গেছে। নিহার একটু কষ্ট লাগছে। মায়ের সাথে সকালে কি ব্যবহারটাই না করলো। তারপর খাওয়া দাওয়া করে নিহার আব্বু বিদায় নিয়ে বের হয়ে পড়ে বাসা থেকে। আবার 2 থেকে 3 মাস পর আসবে। নিহা আম্মুকে বলে ভার্সিটিতে চলে যায়। নিহার আম্মু আর কিছু বলেনি। উনিও বলেছেন বাসায় এসে না পেলে বুঝতে একটু নাবিলদের বাসায় যাবেন। নাবিলের আম্মু ফোন করেছে নিহার আম্মুকে যাওয়ার জন্য। উনি একা বসে থেকেই বা কী করবেন। নিহা আচ্ছা বলে সম্মতি জানায় আর মায়ের থেকে চাবিটা নিয়ে নিজের কাছে রাখে। রিফাত মাহিকে ডেকে নিয়ে যায় রেস্টুরেন্টের ভেতরে। মাহি আর রিফাত খাবার অর্ডার করে বসে আছে, এখনও আসছে না। খুব বিরক্ত হচ্ছে রিফাত। ওয়েটারকে ডেকে কয়েকটা কথা শোনায়। আর এই পিচ্ছি মেয়ে মাহি রিফাতকে শান্ত করার চেষ্টা করছে। রিফাতও সুন্দর মাহির কথায় চুপচাপ হয়ে বসে আছে। রিফাতের মুড ঠিক করার জন্য মাহি রিফাতের সাথে কথা বলেই যাচ্ছে। এখন আপাতত কি সুন্দর, দুজন বসে খাবারটা খেয়ে নেয়। রাস্তায় এসে মাহি বায়না ধরে, রিফাত ভাইয়া আজকে চলো না একটু ঘুরে আসি। আমি কাল থেকে বরং স্কুলে যাব, আর তুমি অফিসে কাল থেকে যেও। রিফাত জানে আজকেও তার ছুটি আছে, তাই অনেক ভেবে সেও রাজি হয়। আর রিফাত তো চায় নিজের মতো একজন মানুষ হোক, সবার মতো ওকে শাসন করুক, ভালোবাসুক। নিহা রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে পড়ে। রাস্তায় বন্ধুদের সাথে সাথে কথা বলে নিয়েছে। ওরা সবাই এসে পড়েছে। নিহা তো আর জানে না যে নাবিলও আজকে ভার্সিটিতে এসেছে। যদি জানতো তাহলে হয়তো একটু এড়িয়ে চলতো। রিফাতকে নাবিল কল করেছিল, কথা হয়েছে, তবে বলেনি রিফাত মাহিকে নিয়ে যে ঘুরতে গেছে। মাহি নিজেই বারণ করেছে। মাহি বলছে বলার দরকার নেই, না হলে আবার কখন বকাঝকা শুরু করে তার কোনো হিসাব নেই। রিফাত কোনো কথা বলেনি, শুধু একবার মুচকি একটা হাসি দেয় মাহির দিকে তাকিয়ে।
মাহির খুব বেশি ভালো লাগছে। ওর বন্ধুরা সবসময় ঘুরতে চায়, কয়েকটার তো বয়ফ্রেন্ডও আছে। ওরা সবসময় যখন এসব আলাপ করে তখন বড্ড বেশি মন খারাপ হয়। বর্তমান যুগে ছেলে মেয়েরা ক্লাস 6 থেকেই প্রেম শুরু করে দেয়। মাহির একটা জিনিস রিফাতের খুব ভালো লাগে, সেটা হলো তার বড়দের মতো খুব সুন্দর করে নিজেকে উপস্থাপন করতে পারে। আর এই অল্প বয়সে অনেক বড় হয়ে গেছে হতে পায়। আজকে নাবিল ভার্সিটিতে আছে ঠিকই, কিন্তু ওর কোনো ক্লাস নেই। বাসায় একবার আম্মুর সাথে কথা বলে নিয়েছে আর জানিয়েও দিয়েছে যে ও ভার্সিটিতে আছে। নিহা সবার সাথে বসে আড্ডা দিচ্ছে। এর মধ্যে ওর সাথে জয়েন হয় রিনিত। রিনিতের সাথে এত ভালো সম্পর্কও না নিহার, তবে একবার প্রপোজ করেছিল। মাঝে মধ্যে কথা বলতে এলে তো আর তাড়িয়ে দেওয়া যায় না, তাই সৌজন্য রক্ষার্থে একটু আড্ডু কথা বলে। প্রায় সারাদিন ভার্সিটিতেই ছিল নিহা। ক্লাস, কোচিং, সাজেশন কালেক্ট, আড্ডা এসবের ভেতর পুরো দিন পার হয়ে যায়। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। নিহা দাঁড়িয়ে আছে রিক্সার জন্য। অনেকক্ষণ হয়ে গেল, কোনো রিক্সাই পাচ্ছে না। এর মধ্যে রিনিত আসে, এসে অনেক জোরাজোরি করে। চলো তোমাকে আমি দিয়ে আসি। নিহা প্রথমে রাজি হয়নি, পরে লিমার কথায় রাজি হয়। নাবিল এইমাত্র সবার সাথে বসে মিটিং শেষ করলো অফিসে। এর মধ্যে একটা ছেলে এসে বলে, স্যার আপনার জন্য নিহা গেটের সামনে অপেক্ষা করছে, বলেছে আপনাকে বলার জন্য। নাবিল কথাটা শুনে ভুরু কুচকে বলে। নাবিল মনে মনে ভাবে নিহা আসবে কি করে, আবার ভাবে মনে হয় তাহলে আজ ভার্সিটিতে এসেছে। এর ভেতরে ছেলেটা চলে যায়। নাবিল সামনে তাকিয়ে দেখে ছেলেটা আর নেই। খুব অদ্ভুত লাগলো তো ব্যাপারটা। এমন সময় নিহা দাঁড়িয়ে আছে ভেবে দেখতে যায়, গিয়ে দেখে কার সাথে যেন নিহা বাইকে বসে হাসতে হাসতে বন্ধুদের থেকে বিদায় নিচ্ছে। তারপর চলে যায় ওরা। নিহার বন্ধু নাবিলকে দেখা মাত্র এসে সালাম দেয়। আর কিছু বলার আগে নাবিল সাইডকে তাড়া দিয়ে চলে যায়। ওরাও ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিয়েছে। আর ওরা তো জানে না যে নিহার নাবিলের সম্পর্কটা ঠিক কেমন, তাই তারাও আর বেশি কথা ভাবেও নি আর বলেও নি। রিফাত আর মাহি অনেক জোরাজোরি করে আজকে। বাসায় ফিরতে বিকেল হয়েছে, তবে কেউ কিছু বলেও নি আর ওরাও কিছু বলেনি। রিফাত বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে আছে। সারাদিনের এই ঘোরাঘুরি, এই যে গতকাল রাতের অঘুমিয়ে, সব মিলিয়ে শরীরটা বড্ড বেশি ক্লান্ত। মাহিও খুব খুশি। সে যে জীবনের প্রথম এত সুন্দর জায়গায় এত সময় ধরে ঘুরলো, তারপর আবার তার পছন্দের খাবারও খেলো। রিফাতের সাথে খুব কাছ থেকে সময়ও কাটালো। সব মিলিয়ে খুব ভালো সময় পার করলো। বাসায় আসতেই দেখতে পাই ফুপ্পিও চলে এসেছে এই বাসায়। কতক্ষণ বসে থেকে ফুপ্পিয়ার মায়ের কথা শুনে তারপর চলে যায় রুমে। কি জানি মনে করে ভাবে, যাই তো দেখে আসি রিফাত ভাইয়া কি করছে। যেই ভাবে সেই কাজ। রিফাতের রুমে গিয়ে দেখতে পাই রিফাত সুন্দর করে ঘুমিয়ে আছে। তারপর আস্তে আস্তে গিয়ে একটু দুষ্টুমি করার জন্য রিফাতের বালিশের নিচে বড় একটা বরফ রেখে বের হয়ে চলে আসে। লুকিয়ে লুকিয়ে অপেক্ষা করছে কখন ঠান্ডায় লাফালাফি করবে রিফাত, আর মাহি দেখে হাসবে। কিন্তু রিফাত তো আগেই টের পেয়ে গিয়েছিল, তাই মনে মনে বলে, যতই তুমি হাসবে বলে দাঁড়িয়ে থাকো, আমি কিন্তু লাফালাফি করছি না। আস্তে আস্তে বিছানা থেকে উঠে বরফটা হাতে নিয়ে দরজার কাছে চলে যায়। যেই না মাহি ওকে দিতে যাবে, খপ করে রিফাত ধরে ফেলে। মাহি আমতা আমতা করে বলে, আমি আসলে ভাইয়াকে দেখতে এসেছিলাম। এর মধ্যে নাবিল বাসায় চলে আসে। বাসায় এসে রিফাতের রুমের সামনে দিয়ে নিজের রুমে যাওয়ার সময় দেখতে পায় মাহির হাত ধরে আছে রিফাত। আর মাহি হেসে কুটি কুটি, ঠিক কী কথা বলছে বুঝতে পারছে না। নাবিলের কেন জানি ব্যাপারটা ভালো লাগেনি। মাহি কেন রিফাতের সামনে এমনভাবে দুষ্টুমি করবে, তবে এদের মধ্যে কি কিছু একটা আছে। ঘটকা লাগে নাবিলের। আবার নিজের রুমে চলে যায়, কোনো কথা বলেনি, এমনকি ওদের সামনেও যায়নি। নিহা বাসায় ফিরে দেখে আম্মু বাড়িতেই আছে। নিহার আম্মু মেয়েকে কয়েকটা বকাও দেয় এত দেরি করার জন্য। মেয়ে মানুষ, বিয়ে হয়েছে সবে মাত্র, বাইরে থাকবে কেন। নিহাও বকা খেয়ে রাগ করে রুমে চলে গেছে। খুব মন খারাপ হচ্ছে। আম্মু, এই নাবিল ভাইয়ার জন্যই আমার সাথে তো যত খারাপ ব্যবহার করার করে। নাবিল ফ্রেশ হয়ে নিচে চলে আসে। মায়ের সাথে কতক্ষণ বসে থাকে। তারপর ওদের সাথে যুক্ত হয় রিফাতও। কথার মধ্যে নাবিলের আম্মু জিজ্ঞেস করে নিহাকে নিয়ে এলো না কেন, আর নিহা বাসায় আসবে কবে। নাবিল শুধু একটা কথাই বলেছে, নিহার যখন ইচ্ছে করবে তখনই আসবে। এই ব্যাপারে আমার থেকে বোধহয় নিহা বেশি জানে। তুমি বরং ওকেই জিজ্ঞেস করো। নাবিলের আম্মু বুঝতে পারছে ছেলে এখনো রেগে আছে, আর কিছু বলা যাবে না, এতে হিতে বিপরীত হবে, তাই আর কোনো কথা বাড়ায়নি। মাহি এসে ভাইয়ের পাশে বসে। একবার আর চোখে বোনের দিকে তাকায় নাবিল। সে যা ভাবছে তাকে আসলেই সত্যি। যদি এমনটা হয় তাহলে যে নাবিল খুব কষ্ট পাবে রিফাতের প্রতি। তাকে না বলে এই বাড়িতে থেকে এত ছোট মেয়েটার সুযোগ নিল। পরক্ষণেই ভাবছে আবার এমনটা নাও তো হতে পারে। তবে আর যাই হোক, মাহিরও উচিত রিফাতকে বড় ভাইয়ের মতো সম্মান দেওয়া, এমন দুষ্টমি না করা। মাহির আম্মু নিহার কথা জিজ্ঞেস করতে মাহি সবটা বলে নিহা যে ওর সাথে খারাপ ব্যবহার করেছে, আর সেজন্যই নিহাকে না বলে রাগ করে চলে এসেছে মাহি। মাহির আম্মু মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, হয়তো নিহা মা রেগেছিল তাই এমন ব্যবহার করেছে। এইসব কথা মনে রাখতে নেই মা। আবার তো তোমার বোনও তোমার কাছেই আসবে, তাই না? মাহি নিজের মাকে জড়িয়ে ধরে বলে, তাই বলে এমন ব্যবহার কেন করবে আম্মু? আমি আপুর সাথে কথাই বলবো না। রিফাত আর নাবিল বসে বসে সবটা শুনছে। রিফাত মনে মনে ভাবে, এই জন্যই মাহির আজকের সকালে মন খারাপ ছিল। এবার আমি বুঝতে পারছি
আর নাবিল মনে মনে বলে, বুঝতে পারছি আমার উপরে রাগ সবার উপরে দেখায়। এটার তো একটা বিহিত করতেই হবে, না হলে যে দিন দিন এর মাত্রা আরো বাড়বে। মায়ের কথা শুনে নাবিল আর কিছু বলেনি, চুপচাপ শুধু শুনেছে। এখন বললে লাভও নেই, যা বলার নিহার সাথে বলতে হবে। এভাবে কয়েকদিন চলে যায়। নিহা নাবিলের বাসায় এখনও আসেনি। মায়ের সাথে সবকিছু নিহার ঠিক হয়ে গেছে। ফোনে মাহি আর মামুনির সাথে কথা হয় প্রতিদিন, তবে এই বাড়িতে আসতে চায় না। ভার্সিটিতেও তেমন একটা দেখা হয় না নিহার নাবিলের। অবশ্য প্রতিদিন নাবিল দূরে থেকে নিহাকে লক্ষ্য করে। ইদানিং নিহার রিনিতের সাথে বন্ধুত্ব অনেক জমে উঠেছে। নিহা তো আর এত কিছু জানে না যে রিনিতের মনে ঠিক কী আছে। আর এই রিনিত নাবিলকে দেখিয়ে দেখে একটু বেশি নিহার সাথে মেলামেশা করে, যাতে করে ওদের দুজনের সম্পর্কে ফাটল ধরে। নাবিল তো ব্যাপারটা দেখেই, তবে নিহাকে আজ অব্দি কিছু বলেনি। সেদিন নিহা আর নাবিল মুখোমুখি হয়েছিল, তারপর দুজনেই পাশ কাটিয়ে চলে যায়। কেউ কারোর সাথে কথাও বলেনি। নিহা খুব হাসি খুশিতে থাকে এখন, কারণ সে নাবিলকে পাত্তা দেয় না। এটাই তার খুশি হওয়ার কারণ। নাবিল চায় নিহা নিজে বুঝতে পারুক এবং নিজে থেকেই নাবিলের কাছে ফিরে আসুক। এই রিনিতের যে মতলব ভালো না, তা নাবিল ঠিকই ধরতে পেরেছে। নাবিলের নিহার প্রতি রাগ কেন, এই নিহা রিনিত ছেলেটার কুমতলব বুঝতে পারছে না। এমনি তো খুব বেশি বুঝে, তবে কাজের বেলায় কেন বুঝতে পারে না। সুযোগ খুঁজছে এর জন্য নিহাকে একটা শিক্ষা দেওয়ার, আর জীবনে যেন এমন ফাঁদে পা না দেয়। নাবিল মনে মনে বলে, এত কিছু না করে ভুল করে একবার আমাকে ভালোবাসলেই তো হয় নিহারানি। আমি তোকে খুব যত্ন করে হৃদয়ে লুকিয়ে রাখতাম, একটা আঁচও তো লাগতে দিতাম না। তবে আমার এইটুকু বিশ্বাস আছে, খুব শীঘ্রই তুই আমাকেই ভালোবাসবি। আর তখন কারো ভালোবাসা না, শুধু আমাদেরকে এনে দেবে পূর্ণতা। আমি আর তুই তখন শুধু ভালো দিন পার করব, আমাদের মধ্যে থাকবে না কোনো ভালোবাসার কমতি। কথাটা বলে মুচকি একটা হাসি দেয় নাবিল। আসলে ভালো কিছু সবার জীবনেই হয়, হয়তো সময় লাগে বেশি। মাহে দিন দিন যেন কেমন হয়ে যাচ্ছে, কেমন জানি পরিবর্তন আসছে তার মধ্যে। আসলে এই বয়সটাই এমন, ছেলে মেয়েদের এই বয়সে অনেক পরিবর্তন হয়। তবে অধিকাংশ মানুষ এই বয়সেই খারাপ নেশায় মত্ত থাকে। কেউ কেউ নিজেকে কন্ট্রোল করতে পারে। মাহির কাছে এখন রিফাতকে অনেক বেশি ভালো লাগে। রিফাতের সামনে গেলে কেমন যেন উতলা হয়ে যায় মাহি। রিফাতের সাথে সময় কাটানো, কথা বলা সবটাই ভালো লাগে মাহির। ও হ্যাঁ, এখন তেমন বেশি রিফাতের সামনে আসেও না, লজ্জা লাগে। আর রিফাত এই কয়েকদিন ধরে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে। দীর্ঘদিন অফিস ছুটি নেওয়ার ফলে এখন কাজের চাপটা একটু বেশি। অফিসে শুধু দৌড়াদৌড়ির উপরেই যাচ্ছে দিন। মাহি কিংবা এত কিছুর উপর নজর দেওয়ার সময় পাচ্ছে না। ভোরবেলা বের হয় আর রাতে বাসায় ফিরে। এত বেশি দেখাও হয় না মাহির সাথে রিফাতের। রিফাতের আজকে অফিস বন্ধ, তাই বাসায় শুয়ে আছে। মাহি রিফাতকে দেখলে আলাদা আচরণ করে, তা রিফাতেরও চোখে পড়ে। মাহিও চায় রিফাতের সাথে সম্পর্কে যেতে। যদি সরাসরি বলেনি, তবে মাহির ভাবভঙ্গি দেখে রিফাত বুঝতে পারছে। তো একটু দূরে দূরে থাকে রিফাত, কারণ সে চায় না নিজের সুখের জন্য নাবিলের সাথে বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট হোক। তাই বড্ড বেশি ভয় পায়। খুব সহজে যে ভালোবাসা পেয়ে গেলে হারানোর ভয়টা একটু বেশিই থাকে। তাই মাহিকে এক প্রকার এড়িয়ে চলে। শুয়ে আছে রিফাত। এর মধ্যে বাসা থেকে কল আসে। ওর আম্মু কল করেছে। রিসিভ করতেই আম্মু বলে, বাবা ফ্রি আছো? রিফাত বুঝতে পারে মা হয়তো কোনো কথা বলবে, তাই উঠে ছাদে যেতে যেতে বলে, হ্যাঁ আম্মু, আমি ফ্রি আছি। কিছু বলবে? বললে বলো। দেখো রিফাত, তোমার যথেষ্ট বয়স হয়েছে, সবাই বিয়ে করছে। আমি আর তোমার আব্বু চাই তোমার বিয়ে করাতে। তোমার কি কাউকে পছন্দ আছে? থাকলে বলতে পারো। রিফাত কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। কি বলবে বুঝতে পারছে না, তাই বলে, আম্মু, আমি কিছুদিন সময় চাই, তারপর তোমাকে জানাচ্ছি। এরপর আরও কিছুক্ষণ কথা বলে নেয় মায়ের সঙ্গে। ফোনটাকে আকাশের দিকে তাকিয়ে বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, হয়তো তুমি আমার ভাগ্যে নেই। তোমার আমার সম্পর্ক হওয়ার জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে বয়সের ডিফারেন্ট। তারপর আবার আমার আর নাবিলের বন্ধুত্বের সম্পর্ক। আরও কিছুক্ষণ ছাদে বসে সময় কাটিয়ে নিচে চলে আসে। নিচে আসার সময় একবার মায়ের সাথে দেখা হয়, তবে কোনো কথা হয়নি। আবার নিজের রুমে এসে একটু ফ্রেশ হয়ে বাইরে চলে যায়। নাবিল বাসায় নেই। নাবিল কলেজের বিভিন্ন কাজে ব্যস্ত। সামনের সপ্তাহে কলেজে নবীনবরণ অনুষ্ঠান হবে, তাই একটু বেশিই কাজ। এর মধ্যে নাবিল আর রিফাতেরও তেমন দেখাশোনা হচ্ছে না, যদিও একবার ঘুমের সময় দেখা হয়, এছাড়া আর হয় না। রিফাত বেশিরভাগ সময় এখন বাইরে থাকে, খাবার খেয়ে আসে। কাজের ব্যস্ততা, তারপর মন মেজাজ ভালো না। নাবিল 3-4 দিন ধরে খুব ব্যস্ত হয়ে পড়ে। আজকে অনেক রাতে বাসায় ফিরে। আগামীকাল হচ্ছে নবীনবরণ অনুষ্ঠান। বাসায় এসে আজকে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে। রিফাতও আছে আজকে ওদের সাথে। নাবিল বলেছে কালকে ওদের ভার্সিটিতে যাওয়ার জন্য রিফাতকে এবং মাহিকে সাথে করে নিয়ে যেতে। নাবিলকে খুব সকালে যেতে হবে, নয়তো নাবিলই নিয়ে যেতে পারতো মাহিকে। প্রথমে রিফাত রাজি হয়নি, যেতে অফিসে কাজ আছে, এটা বলে বাহানা দেখায়। কিন্তু নাবিল পাত্তা দেয়নি, বলে দিয়েছে যেতে হবে।
মানে যেতে হবে, আর কোনো এক্সকিউজ সে শুনবে না। তারপর সিদ্ধান্ত ফাইনাল, রিফাত যাবে। অফিস থেকে চলে আসবে দুপুরে, আর তখনই মাহিকে নিয়ে বের হবে। নিহার বন্ধুরা সবাই মিলে ঠিক করেছে নবীনবরণ অনুষ্ঠানে শাড়ি পরে যাবে। নিহা খুব খুশি, কারণ তার যে খুব সুন্দর সুন্দর শাড়ি আছে। বিয়ের সময় নাবিল কিনেছিল, আর নিহার তেমন একটা শাড়ি পরাও হয়নি। একও ছিল শাড়ি পরা তো হলো নাকি, নিহার শাড়ি আছে দেখে আর কিনতে হয়নি। আর বাকিরা সবাই আজকেই মার্কেট করে নিয়েছে। নিহা আজকে সব কিছু গোছগাছ করে খাওয়া দাওয়া শেষ করে আগে আগেই শুয়ে পড়েছে, কারণ সকাল সকালে উঠতে হবে যে। কি করবে না করবে এসব ভাবতে ভাবতে মামুনের নাম্বার থেকে কল আসে। বুঝতে আর বাকি নেই এটা মাহির ছাড়া আর কেউ না। তারপর রিসিভ করে মায়ের সাথে কথা বলে নেয়, এবং নিহা মাহিকে জানায় সে কালকে শাড়ি পরবে। মাহিও খুশি হয় শুনে। যাক বাবা, আবার তোমাকে বউ বউ সাজতে দেখতে পাবো। কথাটা বলে হাসতে থাকে। নিহা দেয় এক ধমক। মাহি ধমক খেয়ে চুপ করে যায়, এবং নিহাকেও পাল্টা ধমক দিয়ে ফোন কেটে দেয়। মাহি শুয়ে ভাবছে, আচ্ছা রিফাত ভাইয়াও কি আমাকে পছন্দ করে? আমার কি ওনাকে প্রপোজ করা উচিত, নাকি ছেলেরা আগে প্রপোজ করে? যা, আমি বরং অপেক্ষা করে দেখি। আসলে মাহির বয়স তো অল্প, তাই মাথায় অন্য কিছু ঢুকছে না। বাসায় জানলে কি হবে, ভাইয়া ব্যাপারটাকে কিভাবে নেবে, আর রিফাত মাহিকে পছন্দ করে কিনা এসব নিয়ে মাথা ঘামাচ্ছেই না। সে শুধু এইটুকুতে আবদ্ধ যে রিফাত ভাইকে ভালো লাগে, তার সাথে সময় কাটাতে, কথা বলতে ইত্যাদি ভালো লাগে, আর কিছুতে সে নেই। নাবিল প্রতিদিন রাতে শুয়ে শুয়ে নেহাকে নিয়ে স্বপ্ন দেখে। স্বপ্নে তাদের দুজনে খুব সুন্দর একটি সংসারও আছে। সেখানে যে শুধু নাবিল আর নিহা, আর নিহার কাছেও নাবিল ছাড়া কোনো কাছের কেউ নেই। স্বপ্ন দেখে আর ভাবে, খুব শীঘ্রই আল্লাহ যেন আমাদের এত সুন্দর একটি সংসার দেয় পিচ্ছি। আমি আর তুই যেন বাকি জীবনটা পার করে দিতে পারি। দেখিস পৃথিবীর সব থেকে ভালো বর আমি হব, পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসা আমি তোকে এনে দেব। আমাদের খুব সুন্দর রাজপুত্র আর রাজকন্যা হবে। এসব ভাবতে ভাবতে যে প্রতিদিন আর রাতটা পেরিয়ে যায় নাবিলের। মাঝে মধ্যে একটু আধটু রিফাতকে নিয়েও চিন্তিত নাবিল। আজকাল রিফাতের দিকে তাকানো যায় না, কেমন যেন হয়ে গেছে। আস্তে আস্তে যেন নাবিলের থেকে দূরে সরে যাচ্ছে। কেন যেন মনে হচ্ছে সবটা ইচ্ছে করে করছে রিফাত। নাবিল নিজে নিজেই বলে, আমাকে রিফাতের সাথে এই ব্যাপারে কথা বলতে হবে। ওরকম বিপদে পড়লেও তো পড়তে পারে। আর এছাড়া তো কোনো কারণ মাথায় আসছে না নাবিলের। সে তো এত বছরে যথেষ্ট চিনেছে রিফাতকে। নাবিল যত নাটা মিশুক, তার থেকেও বেশি মিশুক রিফাত। খুব সহজে সবাইকে আপন করে নিতে পারে। এতগুলো বছর দুজন একসাথে থেকেছে, একজন আরেকজনকে চিনবে, এটাই স্বাভাবিক। সকালে খুব ভোরে ঘুম থেকে ওঠে নাবিল। ভার্সিটিতে আজকে টিচারদেরকে একটু আগেই যেতে হবে, কেননা অনুষ্ঠানের সব দিকটা যে ম্যানেজ করতে হবে। আরও কিছু পরিচালনা আছে যা শিক্ষকদেরকেই করতে হবে। নাবিলকে দেওয়া হয়েছে উপস্থাপনার কাজ। পুরো অনুষ্ঠান পরিচালনা করার জন্য বলা হয়েছে নাবিলকে। নাবিল দেশের বাইরে থেকে পড়াশোনা করে এসেছে, বয়স অন্যান্য শিক্ষকদের তুলনায় অল্প, আর দেখতেও সব দিক দিয়ে সুন্দর। সব মিলিয়ে একদম পারফেক্ট মানুষ। নাবিল শার্ট ইং করে পরে উপরে ব্লেজার পরে এসেছে। দেখতে লম্বা হয়, খুব সুন্দরও লাগছে। কালো রঙের ব্লেজারটাও যেন চিকচিক করছে। পুরো রেডি হয়ে রিফাতের কাছে যায় নাবিল। রিফাতকে ডেকে ঘুম থেকে তুলে। রিফাত তো নাবিলকে দেখে খুবই প্রশংসা করছে। নাবিল হেসে বলে, হয়েছে, আর পাম দিতে হবে না। এত সুন্দর দিয়েও তো প্রিয় মানুষকে আটকে রাখতে পারছি না। আমার সৌন্দর্যটা মনে হয় বৃথা। লাভটা কি হলো? আচ্ছা যাই হোক, আমি বের হচ্ছি। তুই তাড়াতাড়ি করে চলে আসিস। খুব সুন্দর করে সবকিছু সামলেছি। তোকেতে গিয়ে দেখতে হবে কেমন হলো। রিফাত একটা মুস্কি হাসি দিয়ে বলে, ওকে ব্রো, তাড়াতাড়ি আসবো। তুমি বরং সাবধানে যেও। নাবিল বিদায় নিয়ে বেরিয়ে যাওয়ার সময় দরজার কাছে গিয়ে বলে, ও হ্যাঁ, মনে করে মাহিকে সাথে করে নিয়ে আসিস। রিফাত আচ্ছা বলে। নাবিল নিচে এসে মায়ের সাথে কথা বলে, এবং মাহি আর রিফাতকে তাড়াতাড়ি করে পাঠিয়ে দেওয়ার জন্য বলে। বের হয়ে যায়। তারপর গাড়ি নিয়ে নিজেই ড্রাইভ করে ভার্সিটিতে এসে পৌঁছায়। নাবিলকে দেখে স্যাররা অনেক প্রশংসা করে। নাবিল কোনো উত্তর দেয়নি, শুধু মুস্কি হাসি দিয়ে কেটে পড়েছে। তারপর সবাইকে নির্দেশনা দিয়ে যা বাকি আছে তা করে নেওয়ার জন্য। এদিকে নিহা ঘুম থেকে উঠেছে বান্ধবী লিমার ফোনে। লিমা অনেকবার ফোন দিয়েও যখন না পায়, তারপর একেবারে রেডি হয়ে নিহাদের বাসায় চলে আসে। লিমা আর নিহার বাসা কিছুটা কাছাকাছি, যে কারণে এসে পড়েছে। আর বাকিরা ঠিক সময় ভার্সিটিতে পৌঁছে যাবে। বাসায় এসে লিমা নিহাকে ঘুম থেকে তুলে, এবং কতক্ষণ নিহাকে ইচ্ছে মতো বকাঝকাও করে। তারপর নিহা সুন্দর করে রেডি হয়ে নেয়। নিহাকে নিহার আম্মু শাড়ি পরিয়ে দেয়। নিহা নিজে খুব সুন্দর করে সেজে লিমার সাথে বের হয়। নিহা সচরাচর তেমন একটা সাজে না, তবে যারা একটু কম সাজে তাদেরকে সাজলে একটু অন্যরকম লাগে। নিহাকেও ঠিক তেমনটাই লাগছে। মায়ের সাথে আর মামনির সাথে ভিডিও কলে কথা বলে নিয়েছে। সবাই খুব প্রশংসা করেছে, খুব সুন্দর লাগছে। নিহাও প্রশংসা শুনে খুব খুশি হয়েছে। মাহি বলছে, নিহাপু, আজকে তোমাদের দুজনকে যা লাগছে না, উফ, কখন যে পাশাপাশি দেখবো দুজনকে।
কথাটা বলতে নিহা একটা ধমক দেয়। এরপর ভার্সিটির উদ্দেশ্যে বের হয়। রিফাত ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে মাহিকে বলে গেছে দুপুরে আগেই চলে আসবে আর এসে রেডি হয়ে ওকে নিয়ে বের হবে। তারপর অফিসে চলে যায় রিফাত। আর মাহি আজকে স্কুলে যাবে না, অনুষ্ঠানে যাবে বলে। মাহি আজকে খুব খুশি, দীর্ঘ অনেকদিন পর রিফাতের সাথে বের হতে পেরে আর সুন্দর সময়ও কাটাতে পারবে। তারপর আবার নিহার সাথেও এতদিন পর দেখা হবে। মাহি শুধু অপেক্ষা করছে কখন যাবে। নাবিল সব কিছু শেষ করে এখন অনেকটা সময়ও হয়ে গিয়েছে। একটু পরে শুরু হবে অনুষ্ঠান। অবশ্য সাংস্কৃতিক অনুষ্ঠান দুপুরের পরে শুরু হবে। এখন অন্যান্য অনুষ্ঠান শুরু হবে। নাবিল এসে থেকে এতটাই ব্যস্ত ছিল যে একবারও নিহা এসেছে কিনা দেখতে পারেনি। তবে এখন নাবিল ফ্রি আছে, তাই সে কখন থেকে এখানে দাঁড়িয়ে আছে নিহাকে দেখার জন্য। কিন্তু নিহাকে কোনোভাবেই পাচ্ছে না, কিন্তু তাও এখনও অপেক্ষা করছে। এর মধ্যে একবার দেখতে পায় নিহার বন্ধুরা মাঠে দাঁড়িয়ে আছে। নাবিল এবার উঠে ভেতরে চলে যায়, ভাবে হয়তো নিহা এখনও আসেনি। এরপর নিজের অফিস রুমে গিয়ে রেস্ট নেয় নাবিল। অনুষ্ঠান শুরু হয়ে গেছে। অবশ্য এখন অন্য স্যার উপস্থাপনা করছে, কারণ নাবিল সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় উপস্থাপনা করবে। নাবিলকে ও স্যার ডেকেছেন স্টেজে যাওয়ার জন্য আর নবীনদের উদ্দেশ্যে কিছু বলার জন্য, তাই নাবিল বের হয়েছে। একজন স্যারের সাথে স্টেজে যাওয়ার সময় দেখতে পায় নিহা বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর করে সেজেছে। আর নিহা ঠিক পাশে আছে রিনিত, যাকে নাবিলের একদমই পছন্দ না। রিনিতকে দেখতে পেয়ে আগে ফুসতে ফুসতে স্টেজে চলে যায়। নিহা এত কিছু খেয়াল করেনি। নিহা এখনও নাবিলকে দেখতে পায়নি, যদিও মাহির কথা শুনে ইচ্ছে করছিল একবার নাবিলকে দেখার, কিন্তু কোথাও পায়নি। ভার্সিটিতে এসে সবার সাথে আড্ডা দিচ্ছে। এর মধ্যে চলে আসে রিনিত। নিহা একটু কথা বলে তেমন একটা পাত্তা দেয়নি, তাও এই ছেলে এখানেই দাঁড়িয়ে আছে। সুযোগ পেলে নিহার সাথে কথা বলার চেষ্টা করছে। গা ঘেঁষা স্বভাবের ছেলে আর কি। রিনির ছেলেটাই এমন, স্বভাব ভালো না। মেয়েদের সাথে খারাপ কিছু করা হলো তার নেশা। আপাতত সে নিহাকে টার্গেট করেছে, কিন্তু নিহা এটা বুঝতেও পারছে না। নিহা বুঝতে পারলে কখনোই একে পাত্তা দিত না। এর মধ্যে কয়েকবার রিনিত নিহাকে বলেছে চলো ওইদিকে ঘুরে আসে, কিন্তু নিহা যেতে রাজি হয়নি। এর মধ্যে লিমা এসে বলে, স্টেজের কাছ থেকে দেখে এলাম তোর বর মানে স্যার দুলাভাইকে যা লাগছে না নিহা, উফ সো কিউট। আমি শিওর তুই দেখলে আজকে নতুন করে প্রেমে পড়ে যাবি। কথাটা বলে সবাই একসাথে হাসতে থাকে। নিহা কিছু বলেনি, শুধু একটা ভেঙচি কাটে। রিনিতের কথাটা ভালো লাগেনি। সে চায় না নিহার নাবিলের সম্পর্কটা ভালো হোক। এতদিন রিনিত বুঝতে পেরেছে নিহার নাবিলের সম্পর্ক স্বাভাবিক নয়, তাই সে উঠে পড়ে লেগেছে সেই জায়গাটায় দখল করে নেওয়ার জন্য। সেজন্যই ফাটল ধরানোর জন্য উঠে পড়ে লেগেছে। যদিও নাবিল কিছুটা বুঝতে পারছে এই ছেলের কুমতলব আছে, কিন্তু নিহা বেচারি কিছুই বুঝতে পারছে না। রিফাত লাঞ্চ টাইমের একটু আগেই অফিস থেকে ছুটি নিয়ে বাসায় চলে আসে, কারণ এর ভেতরে কয়েকবার নাবিল ফোন করেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। একটু পরে শুরু হয়ে যাবে অনুষ্ঠান, তাই রিফাত চলে এসেছে আগেই। তার উপর তো আছে মাহিও মায়ের ফোন দিয়ে ফোন করেই যাচ্ছে তাড়াতাড়ি চলে আসার জন্য। বাসায় এসে দেখে মাহি ড্রয়িং রুমে বসে আছে। রিফাতকে দেখা মাত্রই মাহি খুশি হয়ে উঠে দাঁড়ায়। তারপর রিফাত কোনো কথা না বলে নিজের রুমে চলে যায়। মাহিও পিছন পিছন করে রিফাতের রুমে চলে যায় এবং বলে সুন্দর করে সেজে নিয়েন। কথাটা বলেই মাহি দৌড়ে চলে যায়। রিফাত যেন ভেবাচাকায় পড়ে গেল। হঠাৎ করে এমনটা শোনায় একটু বেশি অবাক হলো। মুস্কি হেসে দরজা দিকে এক নজর তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। এরপর নাবিল ফ্রেশ হয়ে এসে গুনগুন করে গান গাইতে গাইতে রেডি হয়ে নেয়। একবার নাবিলের আম্মু এসে রিফাতের সাথে কথা বলে গেছে। উনি জানতে এসেছিলেন রিফাত খাওয়া দাওয়া করে বের হবে কিনা, কিন্তু রিফাত বলেছে আজকে বাইরেই খাবার খাবে সবাই একসাথে। এদিকে মাহি নিজে রেডি হচ্ছে ঠিকই, কিন্তু ইচ্ছে করছিল একবার দেখে আসতে রিফাত কী রঙের কাপড় পরেছে। দেখতে পেলে নিজেও ম্যাচিং করে পরতো আর কি, কিন্তু যদি কেউ কিছু ধরে ফেলে তাহলে যে রক্ষা নেই, তাই আর দেখতে চায়নি। নিজের ইচ্ছে মতো পছন্দের গাউন হিজাব পরে নেয়। তেমন একটা সাজেনি, তবে হালকা যা না দিলেই নয় তা দিয়ে একটু সেজে নিয়েছে। অনুষ্ঠানে যে সবাই সেজে আসবে এটুকু মাহি না সাজলে যে বড্ড বেশি বেমানান লাগবে। আর মাহিকে এসেছে খুব সুন্দরও লাগছে। দেখলে মাহিকে কেউ প্রশংসা না করে পারবেই না। রেডি হয়ে চুড়ি পরতে পরতে রিফাতের রুমে চলে যায়। রিফাত আয়নায় দাঁড়িয়ে মাথার চুল আঁচড়াতে ব্যস্ত। আর এ সময় মাহি রিফাতের ঠিক পেছনে দাঁড়িয়ে হাত ঝাঁকাতে ঝাঁকাতে বলে, আমাকে কেমন লাগছে? রিফাত আয়নার দিক থেকে মুখ ঘুরিয়ে পেছনে তাকিয়ে মাহির দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে আবার চুল আঁচড়াতে থাকে। মাহি হেসে বলে, তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে। এবার রিফাত শব্দ করে হেসে ওঠে। মাহি ভুরুকুচকে জিজ্ঞেস করে, আমাকে কেমন লাগছে বললে না যে? রিফাত কিছু না বলে বের হয়ে ডাক দেয়, চলো মাহি, যেতে হবে তো, দেরি হয়ে যাচ্ছে। মাহি মন খারাপ করে রিফাতের পিছু হাঁটা ধরে। তারপর দুজনে মাহির মায়ের কাছে চলে আসে। মায়ের কাছে এসে মাহি বায়না ধরেছে ফোনটা দিয়ে দিতে। অনুষ্ঠানে গান নাচ ভিডিও করবে, সাথে নিহাপুর সাথে ছবিও তুলবে। রিফাত মিহির দিকে তাকিয়ে বলে, আমার তো দুটো আছে, ফোন একটা তোমার কাছে দিয়ে দেবো। আন্টির ফোন নিতে হবে না, বাসায় কত দরকার পড়তে পারে। তাছাড়া আজকে আন্টি একেবারেই একা, ফোন বাসায় ওটা থাকো। মাহি তো ফোন হলেই চলবে, তাই আর কিছু বলেনি। কিন্তু সে রিফাতের সাথে বেশি কথা বলবে না, ঠিক করে নিয়েছে। তাই মায়ের থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়ে দুজনেই।
রিফাত গাড়ি ড্রাইভ করছে আর মাহির সাথেই মুখ ফুলিয়ে বসে আছে, কোনো কথাই বলছে না। ব্যাপারটা রিফাত বুঝতে পেরেছে, তাই গাড়ি চালাতে চালাতে সামনে তাকিয়ে বলে, তোমাকে খুব সুন্দর লাগছে। মাহি রিফাতের এই কথায় রিফাতের দিকে তাকে একটা হাসি দিয়ে বলে, ধন্যবাদ। রিফাত মুস্কি হেসে বলে, ওয়েলকাম। এই কথার জন্যই বুঝি এতক্ষণ রাগ করেছিলে। মাহি কোনো কথা বলেনি, শুধু শব্দ করে একটু হাসে। এদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এই মাত্রই রিফাত আর মাহি এলো। নাবিল রিফাতকে ঠিক জায়গায় বসিয়ে দিয়েছে, আর মাহি নিহার সাথেই আছে। নিহার বন্ধুরা এক একজন এক এক পারফরমেন্স করছে, কিন্তু নিহা কোনো কিছুতেই নাম দেয়নি, তাই সবাই ড্রয়িং রুমে গেছে। আর এদিকে মাহি আর নিহা একসাথে বসে অনুষ্ঠান দেখছে। নিহা এবার নাবিলকে দেখেছে, আসলে খুব সুন্দর লাগছে নাবিলকে আজকে। এই পর্যন্ত অনেকবারই নিহা নাবিলকে দেখেছে আর চোখে, কিন্তু কেন এমনটা করছে তা নিজেও জানে না। তবে দেখতে ভালো লাগছে নিহার। মাহিও পাশে বসে অনুষ্ঠান দেখছে, আর একটু পর পর রিফাতকে দেখছে। নিহা যেন আজকে সত্যি নাবিলের সব কিছুর প্রেমে পড়ে যাচ্ছে। উপস্থাপনা করছে পুরোপুরি পারফেক্ট। আস্তে আস্তে সবার পারফরমেন্স শেষ হয়, এখন লাস্ট একজনের নাচ হচ্ছে। এরপর অনুষ্ঠান শেষ, সন্ধ্যা হয়ে গেছে, চারপাশ কিছুটা অন্ধকার। রিনিত এসে নিহাকে ডাক দিয়ে ডেকে নিয়ে যায় এবং মিথ্যা কথা বলে যে লিমা একটু দরকারে অফিস রুমের সাথের রুমটায় ডাকছে। নিহা তো আর এত কিছু ভাবেনি, তবে বলেছে, তুমি দাঁড়াও, আমি মাহিকে বলে আসছি ও যেন ঠিক জায়গায় থাকে, কারণ মাহি তো আর এত কিছু চিনে না, কোথায় থেকে কোথায় চলে যায় বলা তো যায় না। আচ্ছা, তাহলে তুমি বলে এখানে এসো। নিহা গিয়ে মাহিকে বলে চলে আসে। মাহিও আসতে চেয়েছিল, কিন্তু নিহা নিয়ে আসেনি। যাবো আর আসবো বলে চলে এসেছে। নিহা মাহিকে নাচ দেখার জন্যই রেখে গেছে, অন্য কোনো কারণ নেই। অনুষ্ঠান শেষ, মাহি কিছুই বুঝতে পারছে না কোথায় যাবে, আর নিহাও সেই গেছে আর আসছেই না। তারপর আবার চারপাশে অন্ধকার হয়ে গেছে, সবাই যার যার মতো চলে যাচ্ছে। রিফাত আর নাবিল তো ভেবেছে মাহি নিহার সাথেই আছে, তাই আর ওদের তেমন চিন্তা নেই। মাহি ঠিক আগের জায়গায় দাঁড়িয়ে আছে, কারণ নিহা বলে গেছে এখানে আসবে। আর মাহির হাতে থাকা ফোনে কোনটা রিফাত আর নাবিলের নাম্বার সেটাও জানে না, কারণ কারো নাম্বার ওর মুখস্থ না। আর ওই সময় পেরিয়ে গেছে, কিন্তু নিহার আসছেই না। ভয়ে মাহির কান্না পাচ্ছে। নিহা বুঝে এমন দায়িত্বহীন কাজ করবে তা ভাবতেও পারছে না। চারপাশে কিছু খারাপ লোক এসে বারবার ঘুরে যাচ্ছে, আর কেমন একটা চাহনি দিয়ে তাকাচ্ছে, দেখলেই ভয় করে। নাবিল আর রিফাত দুজন একসাথে বসে আছে, কফি খাচ্ছে দুজন, সাথে আরও কলিগ আছে নাবিলের। রিফাত একবার চেয়েছিল মায়ের সাথে কথা বলে নেওয়ার জন্য, কিন্তু নাবিল কি ভাববে তাই আর ফোন দেয়নি। নাবিল আর রিফাত সবার সাথে কথা বলতে বলতে মাঠের শেষে চলে যায়। এক পর্যায়ে রিফাতের চোখ যায় মাঠের মাঝখানে। হঠাৎ চোখ আটকে যায়, ওর কাছে কেন যেন মনে হয় ওটা মাহি। যদিও অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না, তবে মনে হচ্ছে মাহির মতো কেউ। অনেকগুলো ছেলে চারপাশে ঘুরঘুর করছে আর টিচ করছে, আর মেয়েটা ভয়ে কুকড়ে যাচ্ছে। রিফাতের কিছু না ভেবে মেয়েটার কাছে চলে যায় এবং কাছে গিয়ে ডাক দেয় মাহি। মাহি বলতে মাহি দৌড়ে এসে চাপটে ধরে রিফাতকে এবং কান্না করে দেয়। রিহা রিনিতের সাথে কথা বলতে বলতে চলে যায় এবং অফিস রুমের সাথের রুমে গিয়ে দেখে কেউ নেই। এমনকি এই রুমে কোনো মানুষ আদৌ আসে বলে তো মনে হয় না। পিছনে তাকিয়ে দেখে রিনিত কোথাও নেই। বের হতে গেলে দেখে দরজা বাইরে থেকে আটকানো। অনেক ধাক্কাধাক্কি করার পরেও দরজা খুলছে না। ফোনটাও লিমার কাছে দেওয়া ছিল, কাউকে যে ফোন দিবে এটারও কোনো উপায় নেই। নিহা এখনও কোনোভাবেই ভাবছে না যে রিনিত এমনটা করেছে। ও ভাবছে হয়তো অন্য কেউ এমনটা করেছে। রিনিত নিহাকে রুমের ভিতরে দিয়ে দরজা বাইরে থেকে আটকে তাড়াতাড়ি করে চলে যায়, কারণ এখন যে কোনো উল্টাপাল্টা কিছু করতে পারবে না। সে চাইছে আগে লোকজন কিছু কমুক, তারপর না হয় শিক্ষাটা দেওয়া যাবে। আজকে সকালেও নিহা রিনিতকে এড়িয়ে গেছে, তা ওর চোখ এড়ায়নি। রিনিত সব মিলিয়ে সব রাগ জমা করে রেখেছে। সব কিছুর প্রতিশোধ সে আজ নিয়ে ছাড়বে। এরপর আর কাউকে মুখ দেখাতে পারবে না রিনি। এমনকি নিজের বর এই নাবিলও ওকে ঘৃণা করবে। হা হা হা, নিজে নিজে একটা পৈশাচিক হাসি দেয়। রিফাতকে দেখা মাত্রই বাকি ছেলেগুলো চলে যায়। মায়ে ভয়ে কান্না করছে, আর রিফাত বকাঝকা করছে কেন একবার একটা ফোন করেনি, কেন ওদেরকে জানায়নি। মায়ের সোজা হয়ে দাঁড়িয়ে কান্না করছে। রিফাত বলে,